শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, কোভিড-19 মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 8 জুলাই 2020 ইংরেজি তারিখের আদেশ অনুসারে জিপিএইচ ইস্পাত লিমিটেডের শেয়ার হোল্ডার বৃন্দের 14তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়ালি লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উক্ত বার্ষিক সাধারণ সভায় যুক্ত হয়েছেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যার, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহোদয়, সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলমাস শিমুল মহোদয়, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আজিজুল হক, সম্মানিত স্বতন্ত্র পরিচালক জনাব এম এ মালেক, সম্মানিত স্বতন্ত্র পরিচালক জনাব মুক্তার আহমেদ, নির্বাহী পরিচালক ফাইন্যান্স এন্ড বিজনেস ডেভেলপমেন্ট আমি নিজে, নির্বাহী পরিচালক মার্কেটিং এন্ড সেলস জনাব সুবন মাহবুব শাহাবুদ্দিন রাজ, অ্যাডভাইজার ইন্টারনাল অডিট জনাব আরাফাত কামাল এফসিএ, সিএফও জনাব এইচ এম আশরাফুজ্জামান এফসিএ এবং আমাদের নির্বাহী পরিচালক গ্রুপ এবং কোম্পানি সেক্রেটারি জনাব আবু বকর সিদ্দিক এফসিএমএ। তাছাড়াও কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক মেসার্স হুসেন ফরহাদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের প্রতিনিধিবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত আছেন ভার্চুয়ালি বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার এই সভায় যুক্ত হয়েছেন। আমি আহ্বান করব যারা এখনো যুক্ত হননি তাদেরকে অনতিবিলম্বে লগ ইন করে আমাদের যে এজেন্ডাগুলো আছে সেই এজেন্ডাগুলোতে ভোট প্রদান করার জন্য। জিপিএইচ ইস্পাত লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভা শুরু করার জন্য বিধিবদ্ধ কোরাম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। জিপিএইচ ইস্পাত লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভা শুরু করার জন্য আজকের সভার মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর কবির মহোদয় স্যারের নিকট অনুমতি প্রার্থনা করছি। আলমগীর কবির স্যার। ধন্যবাদ স্যার। জিপিএইচ ইস্পাত লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত মাননীয় চেয়ারম্যান, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, কোম্পানির নির্বাহী পরিচালক বৃন্দ, কোম্পানি সেক্রেটারি, সিএফও, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ, অডিট ফার্মের প্রতিনিধিগণ, কোম্পানির কর্মকর্তাবৃন্দ, আমাদের সাথে সংযুক্ত সম্মানিত ইনভেস্টর্স এবং ব্যাংকার্স বৃন্দ এবং সুধী মণ্ডলী, সবাইকে আজকের এই সভায় স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে সবার শুরুতে আবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মাওলানা হেলাল উদ্দিনকে অনুরোধ জানাচ্ছি। মাওলানা হেলাল উদ্দিন, প্লিজ। আমাদের সহকর্মী মাওলানা হেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا
أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে, অতঃপর আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে সমকক্ষ করো না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা হেলাল উদ্দিন, উনি আমাদের কলিগ। আমি এখন এই 14তম এজিএম এর স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আজকের সভার সম্মানিত সভাপতি এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যারকে অনুরোধ জানাচ্ছি। স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ কামরুল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে 2019-2020 অর্থবছরে কোম্পানির বার্ষিক কর্মকাণ্ডে আপনাদের সদয় সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধারাবাহিক উন্নতি ও বিকাশের লক্ষ্যে অর্জনে বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা সত্ত্বেও জিপিএইচ ইস্পাত ধারাবাহিকভাবে বাংলাদেশের শিল্প চেইন, সরবরাহ চেইন এবং ভ্যালু চেইনকে সহজতর করে চলেছে। বাংলাদেশের ইস্পাত শিল্পের সাফল্যের অন্তর্নিহিত মূল উপাদান হলো গ্রাহক এবং অংশীদারদের কাছ থেকে আস্থা, শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করা। মার্কেটে আমরা যে ব্র্যান্ড নামটি ব্যবহার করি না কেন, অথবা আমাদের নিয়োগকৃত সহায়ক সংস্থা সহ নির্বিশেষে আমাদের সকলকে একই উচ্চমান বজায় রাখতে হবে। বাংলাদেশের ইস্পাত মার্কেটের তীব্র প্রতিযোগিতার কারণে জিপিএইচ ইস্পাত তার স্থায়িত্বের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা, কৌশল এবং নতুন পণ্য উদ্ভাবনের বিষয়ে বিশেষ জোর দিয়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে জিপিএইচ ইস্পাত তার প্রবৃদ্ধি, আধুনিকায়ন ও উদ্ভাবনী কর্মকাণ্ডের দিকে আরো দৃষ্টি নিবন্ধন করবে এবং উন্নত মানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের মাধ্যমে মার্কেটে একটি পার্থক্য তৈরি করবে। কোম্পানির টেকসই প্রবৃদ্ধির প্রতিষ্ঠায় আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। তারই ফলশ্রুতিতে বিশ্বের সর্বাধুনিক উন্নত ইএএফ কোয়ান্টাম প্রযুক্তির মাধ্যমে উৎপাদন সক্ষমতা
বৃহৎ আকারে সম্প্রসারণ প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে এবং পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে শুরু হয়েছে। কোভিড-19 মহামারী এবং উন্নত অর্থনীতির দেশে অর্থনৈতিক শাটডাউন এবং বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অংশের অর্থনৈতিক শাটডাউনের কারণে কোটি কোটি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে এবং আগামী কয়েক দশকের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। একই সাথে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিও এক বিধ্বংসী আঘাতের মুখোমুখি হয়েছে। আপনাদের কোম্পানিও এই মহামারীর প্রভাব থেকে রেহাই পাচ্ছে না। বিস্ময়কর অর্থনৈতিক প্রভাব ছাড়াও উক্ত মহামারীর কারণে মারাত্মক ও দীর্ঘস্থায়ী আর্থসামাজিক প্রভাব পড়বে, যা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও বিনিয়োগের সম্ভাবনাগুলিকে দুর্বল করতে পারে। কোভিড-19 মহামারীর কারণে ক্ষতির পরিমাণ হ্রাস করা, অর্থনীতিকে পুনরুদ্ধার করা এবং পূর্বের চেয়ে আরো শক্তিশালীভাবে পুনর্গঠন করার জন্য বিশ্ব সম্প্রদায় এবং জাতীয় নীতি নির্ধারকদের সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ইহা যে গতি ও গভীরতার সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডকে আঘাত করেছে তা হ্রাস করে পুনরুদ্ধারের জন্য নীতি নির্ধারকদের অতিরিক্ত হস্তক্ষেপ ও বিবেচনা করতে হবে। তদুপরি মহামারীর পরিস্থিতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা সম্পর্কিত সরকারি সকল প্রতিশ্রুতির স্বচ্ছ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যা একটি আকর্ষণীয় বিনিয়োগের পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে এবং আগামী বছরগুলিতে যথেষ্ট অগ্রগতি অর্জনে সহায়তা করবে, যাহা মহামারী কেটে যাওয়ার পরে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি এবং টেকসই উন্নয়নে দ্রুততরভাবে ফিরে আসতে সাহায্য করবে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, 2019-2020 সালে কোভিড-19 মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও জিপিএস ইস্পাত তার উদ্ভাবনী কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে একটি যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে, যা শেয়ার হোল্ডারদের রিটার্নকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। ইহা খুবই আনন্দের বিষয় যে পরিচালনা পর্ষদ 30 জুন 2020 ইংরেজি তারিখে সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য 10% লভ্যাংশ অর্থাৎ 5% নগদ এবং 5% স্টক প্রদানের প্রস্তাব করছেন। পরিশেষে আমি সকল সম্মানিত শেয়ার হোল্ডার, ক্রেতা, বিপণনকারী, সরবরাহকারী, বিভিন্ন সরকারি ও আধা সরকারি কর্তৃপক্ষ, ব্যাংকার, পরামর্শক এবং অন্যান্য শেয়ার হোল্ডারদেরকে কোম্পানির প্রতি তাদের মূল্যবান সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে অব্যাহত দিক নির্দেশনা এবং সক্রিয় অংশগ্রহণের জন্য পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জিপিএস ইস্পাতের ম্যানেজমেন্ট টিম এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলেই এই কোভিড-19 এই মহামারী থেকে আপনাদের উন্নয়ন ঘটুক এবং দেশ এখান থেকে একটি ভালো অবস্থায় ফিরে আসুক, এটাই আমাদের কামনা এবং সকলকে সুস্থ থাকার এবং সুস্থ রাখার জন্য মহান আল্লাহর প্রতি আহ্বান জানিয়ে এবং তার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের বেঁচে থাকার জন্য, সে যে আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন সেই জন্য তাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। আমি এই মুহূর্তে আমাদের জিপিএইচ ইস্পাতের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং জিপিএইচ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, দেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উজ্জ্বল দৃষ্টান্ত এবং জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনার উজ্জ্বল নেতৃত্ব, আমাদের সম্মানিত সবার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদান করার জন্য।
আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আজকে তার 14তম বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভা উপস্থিত কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক বৃন্দ যথাক্রমে মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক জনাব এম এ মালেক এবং জনাব মুক্তার আহমেদ, আমাদের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আবু বকর সিদ্দিক এবং কোম্পানির সেক্রেটারি উনি, আমাদের আজকে সঞ্চালনায় যিনি দায়িত্বে আছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স জনাব কামরুল ইসলাম, আমাদের সিএফও জনাব আশরাফুজ্জামান, ক্রেডিট অডিট কমিটির অ্যাডভাইজার আরাফাত কামাল এবং আমার প্রিয় অন্যান্য সহকর্মীবৃন্দ এবং অত্যন্ত সম্মানিত প্রিয় শেয়ারহোল্ডার বৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং যারা দেখছেন আজকের এজিএম, আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা ইতিমধ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিনের দরবারে আমি আবেদন করছি তাদেরকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন এবং আত্মার সদ্গতি কামনা করছি। প্রিয় শেয়ারহোল্ডার বৃন্দ, আপনারা জানেন যে কোভিড-19 কারণে শুধু বাংলাদেশেই না সারা বিশ্বেই এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং সেই অচলাবস্থা আমাদের যে অর্থ বছর অর্থাৎ 2019-20 সনের যে অর্থ বছর, অর্থাৎ 2020 সনের যে অর্থ বছর, সেই 2020 সনের 20 এবং 21-এর অর্থ বছরে আপনারা জানেন জুলাই 2019 থেকে জুন 2020 পর্যন্ত আমাদের অর্থ বছর, সেই অর্থ বছরের শেষার্ধে এসে কোভিড-19 প্রকোপ বাংলাদেশে মহামারী হিসেবে দেখা দিয়েছিল এবং এটা এখনো পর্যন্ত চলমান আছে এবং এর সাথে যুদ্ধ করেই আমরা সকলে বেঁচে আছি, আমাদের মধ্য থেকে অনেকেই চলে গেছেন। আপনারা জানেন সকলে এই কোভিড-19 কারণে এমনই একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছিল যে আভ্যন্তরীণভাবে এক শহর থেকে আরেক শহরে কেউ যাতায়াত করতে পারত না, এক দেশ থেকে আরেক দেশে কেউ যাতায়াত করতে পারত এবং সম্পূর্ণ কমিউনিকেশন যেটা আছে সম্পূর্ণ ভেঙে পড়েছিল এবং কোনো কমিউনিকেশন ছিল না, একমাত্র শিপিং কমিউনিকেশনটা আছে। আপনারা সকলে জানেন একমাত্র জাহাজ চলাচল পণ্য পরিবহনে তাও অনেক ডিস্টার্ব ছিল, অনেক ত্রুটি ছিল, অনেক সময় লেগেছিল সেই ক্ষেত্রে। আর বিমান চলাচল এক দেশ থেকে আরেক দেশে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল, সড়ক পথ বন্ধ ছিল, রেলপথ বন্ধ ছিল। এই অবস্থার মধ্যেই কিন্তু আমাদের ফ্যাক্টরি যে নতুন আমরা যে সম্প্রসারণ প্রজেক্ট, এই সম্প্রসারণ প্রজেক্টটি আমরা আমাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করার কথা ছিল আমাদের মার্চ এপ্রিলের দিকে, কিন্তু এই কোভিড-19 কারণে যারা আমাদেরকে প্ল্যানটি বুঝিয়ে দিবেন, টেকনোলজি সাপ্লায়ার প্রাইম মেটাল টেকনোলজিস অস্ট্রিয়া, তারা প্রায় 36 জনের মতো অত্যন্ত দক্ষ প্রকৌশলী বৃন্দ কাজ করছিলেন। তখন হট ট্রায়াল চলছিল এবং একটা পর্যায়ে কয়েক মাসের মধ্যে আমাদেরকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার প্রোগ্রাম ছিল। কিন্তু সেই সময়ে যখন আমাদের দেশে মহামারীটা প্রকট আকার ধারণ করা শুরু করলো মার্চ মাসেই, তখনই তারা আস্তে আস্তে মার্চ এবং এপ্রিলের মধ্যে সবাই চলে গেলেন আমাদের।
এবং আপনারা সকলেই জানেন যে অবস্থার মধ্যে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড বন্ধ ছিল এবং ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল। বিশেষ করে আমাদের এই বিদেশি যারা টেকনোলজি সাপ্লায়ার তারা আমাদের এখানে অনুপস্থিত থাকাতে আমরা বেশ সমস্যায় পড়ে গিয়েছিলাম এবং কিছু কিছু স্পেয়ার পার্টস কনজিউমেবলস যেগুলো বাইরে থেকে আসার প্রোগ্রাম ছিল সেগুলো যেহেতু সবকিছু বন্ধ ছিল যার কারণে সময় মতো এগুলো এসে বুঝতে পারে না। তদুপরি আমরা পরবর্তীতে এই প্রাইমেটার টেকনোলজিসের 36 জন থেকে 40 জন প্রকৌশলী বৃন্দ ওনাদের কাছ থেকে অনলাইনে সার্ভিস নিয়ে আমরা আমাদের যে প্রকৌশলী বৃন্দ আমাদের এখানে আছেন যারা কাজ করছেন অত্যন্ত দক্ষ টিম আমাদের সাথে কাজ করছেন, আমাদের বাংলাদেশি পিপল বৃন্দ তার মধ্যে সবাই এখানে কাজ করছেন। তো প্রাইমেটালের যে সমস্ত প্রকৌশলী বৃন্দ আছেন তাদের সাথে অনলাইন সার্ভিস নিয়ে, ডিজিটাল সার্ভিস অনলাইন সার্ভিস নিয়ে আমাদের এই উৎপাদন অর্থাৎ হট ট্রায়াল যেটাকে বলা হয় থাকে ট্রায়াল, সেই ট্রায়ালটা আমরা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলাম এবং যতটুকু সম্ভব আমরা চালিয়ে সেখান থেকে পরীক্ষামূলকভাবে আমরা আমাদের প্রোডাক্ট বের করার আমরা চেষ্টা করেছি এবং সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি। ওদের সম্পূর্ণ ফিজিক্যাল প্রেজেন্স ছাড়াই সেটা সম্ভব হয়েছিল। তো সেই জন্য আমি আমার পুরো টিমকে, বিশেষ করে যারা আমাদের উৎপাদনের সাথে জড়িত তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যারা উৎপাদনের সাথে অন্যান্য অ্যাকাউন্টস, ফাইন্যান্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যারা কাজ করেন তাদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন এই অবস্থার মধ্যে অনেক ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ ছিল এবং অনেক লোকজন, বিশেষ করে প্রকৌশলী বৃন্দ, ওয়ার্কার, টেকনিশিয়ান, তারা যাতায়াত করতে পারছিল না। সেখানে রোড টোড অত্যন্ত বন্ধ ছিল এবং ব্লক হয়েছিল সেখানে, কিন্তু তারা এই সমস্ত বাধা উপেক্ষা করে আমাদের এই উৎপাদন কার্যক্রমে সহায়তা করেছে, উৎপাদন কার্যক্রম চালু রেখেছিল। আপনারা জানেন আমাদের একটি আগে থেকে যেটা রয়েছে এক্সিস্টিং প্ল্যান্ট যেটা, সেটা 100% উৎপাদনে ছিল, আর যেটা ট্রায়ালে ছিল সেটাকে এবার ট্রায়ালে সাকসেসফুলি ট্রায়াল করার জন্য চেষ্টা করে সেখান থেকে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বের করার চেষ্টা করেছিলাম। তো সেই জন্য আমি আমার টিমের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং এই জন্য আমি শেয়ারহোল্ডার বৃন্দর কাছ থেকে তাদের জন্য দোয়া আশা করছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই টিমটার জন্য। টিমটা অত্যন্ত দক্ষ টিম যারা কাজ করে যাচ্ছে। আপনারা এই যে কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন এবং ইতিমধ্যেই কিন্তু আমরা এই কোয়ান্টাম আর্ক ফার্নেস থেকে ট্রায়াল করাকালীন যে সমস্ত প্রোডাক্ট বের হয়েছে সেই প্রোডাক্ট আমরা দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় প্রজেক্টে আমরা সরবরাহ করছি এবং কিছু পরিমাণ পণ্য যেটা 25,000 মেট্রিক টন, যা $10.71 মিলিয়ন যার মূল্য, সেটা কিন্তু আমরা বিলেট মধ্যবর্তী যেই প্রোডাক্ট রয়েছে বিলেট, সেই বিলেটটা কিন্তু আমরা উন্নত দেশ চায়নাতে আমরা এক্সপোর্ট করেছি, যেটা এই অর্থ বছরে সেটা সফলতা দেখতে পাবেন আপনারা। পাশাপাশি আমরা আরো 20,000 টনের একটা এক্সপোর্ট অর্ডার পেয়েছি, সেটা আগামী হয়তো 10-15 দিনের মধ্যে থেকে আমরা শিপমেন্ট শুরু করতে পারবো। এগুলো সফলতার একটা অংশ আমাদের প্রিয় সহকর্মীবৃন্দকে আমি অবহিত করলাম। আপনারা জানেন যে আমরা আমাদের এই যারা এখানে কাজ করছেন তারা ইতিমধ্যে আমাদের মাঝে আবার অর্ধেক টিম প্রাইমেটাল থেকে ফিরে এসছেন আমাদের এখানে কাজ করার জন্য ফিজিক্যালি। অক্টোবর থেকে কিছু নভেম্বর থেকে এসছেন এবং আমাদেরকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার জন্য অনবরত কাজ করে যাচ্ছেন এবং এই জন্য তাদের জন্য যে হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রয়োজন, সেগুলোর জন্য কিন্তু আমরা আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে সমস্ত নির্দেশনাগুলো রয়েছে, আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা রয়েছে, সেগুলো মেনে আমরা কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছি। সেই কমপ্লায়েন্সগুলো কিন্তু আমরা 100% আমরা এনশিওর করছি যাতে স্বাস্থ্য সুরক্ষা ঠিক থাকে।
আপনারা জেনে থাকবেন যে আমরা করোনা এই সময়ে যখন অক্সিজেনের যথেষ্ট অভাব, তখন কিন্তু আমরা 1000 অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের মাধ্যমে শহরের বিভিন্ন হাসপাতালগুলোতে এবং জেলা উপজেলায় বা প্রত্যন্ত অঞ্চল যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে কিন্তু আমরা 1000 সিলিন্ডার সরবরাহ করেছি তাদের মাধ্যমে। এবং এগুলোতে প্রতিনিয়তই যখন খালি হচ্ছে তখন কিন্তু আবার রিফিল করে দেওয়া হচ্ছে, যখনই খালি হচ্ছে তখনই রিফিল করে দেওয়া হচ্ছে এবং এগুলো কন্টিনিউ চলছে। তো সেই সার্ভিসটা কিন্তু আমাদের কর্পোরেট রেসপন্সিবিলিটির দায়িত্ব হিসেবে আমরা সেটাকে গ্রহণ করেছি, মানবতার খাতিরে সেটাকে আমরা করেছি। এবং সেই জন্য আপনার প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের কোম্পানি এই মানবতার কাজে শরীক হতে পেরেছে, সেই জন্য আপনারা নিশ্চয়ই গর্ববোধ করতে পারেন। এবং শুধু তাই না, আমরা একদম প্রথম থেকেই কিন্তু আমাদের ফ্যাক্টরি যে এলাকায় সেই এলাকার আশেপাশে এবং জেলা প্রশাসনের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা নগদ এবং খাদ্যদ্রব্য কিন্তু আমরা দান করেছি বিভিন্ন জায়গায়, এবং সে উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু সেটা আমরা সরবরাহ করেছিলাম। আমি পরবর্তীতে আপনাদের আজকে যেটার জন্য বার্ষিক সাধারণ সভা, আমি অত্যন্ত ব্যথিত যে প্রতি বছরই প্রিয় সহকর্মী বৃন্দ বা প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ আপনাদের সাথে দেখা হয়ে থাকে। বছরের একটা দিন বিভিন্ন কুশল বিনিময় করে থাকি আমরা, একে অপরের সাথে দেখা হলে ভালো হয়, ভালো লাগে, মন খুশি হয়, যে আমাদের মন ভরে যায়, আমরা খুব আনন্দিত হই। কিন্তু ব্যথিত এই কারণে যে আমরা আজ কোভিড-19 কারণে সেটা থেকে বঞ্চিত হয়েছি, সেই জন্য আমরা খুবই ব্যথিত। আপনাদের পাশে থাকতে পারলে, আপনাদের সামনে থাকতে পারলে, আপনাদের সাথে দুটো কথা বলতে পারলে, আপনাদের কাছ থেকে বিভিন্ন উপদেশ নিতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো, আমরা খুব আনন্দ পেতাম। সেই জন্য আমরা এই থেকে বঞ্চিত, যার কারণে আমরা খুব ব্যথিত। আমাদের এই কোম্পানি সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদেরকে যে ধরনের সুযোগ সুবিধাগুলো দিয়েছেন, তাতে করে আমরা সত্যি আপ্লুত এবং খুবই কৃতজ্ঞ তাদের কাছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ যে উনি এমন একটি সুদূর প্রসারী পদক্ষেপ নিয়েছেন, যেটা স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো কিভাবে টিকে থাকতে পারে, এবং সেটা সুফল আমাদের জিপিএইচ ইস্পাত আমরা পাচ্ছি, এবং এই পাওয়াটা আমাদের খুব অত্যন্ত জরুরি ছিল। এবং এই স্টিমুলাস প্যাকেজের সহযোগিতা না পেলে পরে হয়তো কোম্পানি চালানো অনেকটাই দুষ্কর হয়ে যেত। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সমস্ত উপদেষ্টাবৃন্দ যারা এই কাজে সম্পৃক্ত রয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি আশা করি যে আজকে যে আমাদের অ্যাকাউন্টস ফিনান্সিয়াল সেটা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, পাঠানো হয়েছে। আপনাদের অনেক ধরনের কোশ্চেন আছে, সেগুলোর উত্তর আমি যথাসময়ে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আপনাদের কোম্পানি কিভাবে চলছে, আপাতত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং জিপিএইচ গ্রুপের কর্ণধার, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান, আমাদের এই দেশের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উজ্জ্বল দৃষ্টান্ত জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে তার অতি সুদৃঢ় এবং উপস্থাপনা যে আমাদের কোম্পানিটা কিভাবে গত 1 বছর চলেছে সেটার বিষয়ে এবং সামনে কিভাবে যাবে সেই দিক নির্দেশনা আমাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ স্যার। সম্মানিত শেয়ার হোল্ডারদের অবগতির জন্য জানাচ্ছি যে ইতিমধ্যে শেয়ার হোল্ডারদের নিকট 30শে জুন 2020 ইংরেজি তারিখের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন ও পরিচালক মণ্ডলীর প্রতিবেদন ইমেইলের মাধ্যমে পৌঁছানো হয়েছে। উক্ত নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন ও পরিচালক মণ্ডলীর প্রতিবেদন এবং অন্যান্য আলোচ্য বিষয়ের উপর প্রশ্ন ও মতামত প্রদানের জন্য
আজকের সবার মাননীয় সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সভা শুরু করার 24 ঘন্টা পূর্বে ওয়েব পোর্টালটা চালু করা হয়। এই ডিজিটাল ওয়েব পোর্টালটা চালু করা হয়। সেখানে আমরা সম্মানিত শেয়ার হোল্ডারগণের পক্ষ থেকে এজেন্ডা ভিত্তিক বিভিন্ন রকম প্রশ্ন, তাদের বক্তব্য, তাদের পরামর্শ আমরা পেয়েছি। সেই বক্তব্য এবং পরামর্শগুলো আমি পরে শোনাবো। আমি রিকোয়েস্ট করব আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এই প্রশ্নগুলোর যে সুনির্দিষ্ট প্রশ্নগুলো আমাদেরকে করা হয়েছে, আমাদের শেয়ার হোল্ডার বিন্দু করেছেন, তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা সমস্ত শেয়ার হোল্ডারদের যেমনটা পেয়েছি সাজেশন, যেমনটা পেয়েছি তাদের আশা, যেমনটা তাদের সাপোর্ট, এই ডিজিটাল ওয়েব পোর্টালে তারা তাদের সমস্ত বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা প্রায় 21-22 জনের বিভিন্ন রকম মন্তব্য, বক্তব্য, প্রশ্ন আমরা পেয়েছি। এই প্রশ্নগুলো থেকে উল্লেখযোগ্য যেসব প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন রয়েছে, সেটা আমি এখন পাঠ করছি। আমি রিকোয়েস্ট করব আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় স্যারকে একটা একটা করে যদি উত্তর দেন, সাথে আমিও প্রয়োজন হলে এটার বিষয়ে ব্যাখ্যা করব। নাম্বার 1, নেট অ্যাসেট ভ্যালু এনএভি পূর্ণ মূল্যায়ন হবে কিনা? স্যার। হ্যাঁ, এটা এনএভি পূর্ণ মূল্যায়ন হবে কিনা এটা পরিচালনা পর্ষদ যখন প্রয়োজন মনে করবেন তখন প্রয়োজন সাপেক্ষে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেকেন্ড ছিল পেইড আপ ক্যাপিটাল বাড়ানো হবে কিনা? এই মুহূর্তে পেইড আপ ক্যাপিটাল যেটা আছে সেটা সামনে আরো বৃদ্ধি করা হবে কিনা? এটাও ঠিক একই রকম, যে পরিচালনা পর্ষদ যদি মনে করেন যে পেইড আপ ক্যাপিটাল বাড়াতে হবে, তো সেই ক্ষেত্রে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে পেইড আপ ক্যাপিটাল হয়তো বাড়াতে হতে পারে, কিন্তু সেটা পরিচালনা পর্ষদ পরবর্তীতে এই ব্যাপারে পদক্ষেপ নেবে। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন ছিল প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে কিনা? প্রিয় শেয়ারহোল্ডার বৃন্দ, আপনারা সকলেই জানেন যে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু বেশ কয়েকগুণ বেড়েছে। আমাদের যা প্রোডাকশন ক্যাপাসিটি ছিল তার চেয়ে নতুন সম্প্রসারণ প্রজেক্টটি আসার পরে, এবং আপনারা জানেন যে আগে যে প্রোডাকশন ক্যাপাসিটি ছিল তার চেয়ে 5 থেকে 6 গুণ ক্যাপাসিটি আমরা বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছিলাম। এবং তার মধ্যে এখন যেটা চলছে আর কি সম্প্রসারণ, আমাদেরকে ট্রায়াল চলছে, ট্রায়ালের শেষ দিকে একেবারে আমরা কিন্তু প্রায় 50%-এর মতো প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছি। তাতে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। এই ইয়াটা অলরেডি আমরা প্রথম প্রান্তিকে দেখেছি যে আমাদের টার্নওভার বা রেভিনিউ অনেক বেড়েছে, প্রায় দ্বিগুণের মতো হয়েছে, এবং পরবর্তীতে যত সময় যাচ্ছে এটা আরো বাড়তেছে ইনশাআল্লাহ। নাম্বার 4 ছিল শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে একজন পরিচালক নিয়োগ করা হবে কিনা? শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে। শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের পক্ষ থেকে একজন কেন, আপনাদের পক্ষ থেকে তো দুজন রয়েছে। আমাদের সম্মানিত স্বতন্ত্র পরিচালক জনাব এম বি মালেক এবং সম্মানিত স্বতন্ত্র পরিচালক জনাব মুক্তার আহমেদ, সব দুজন রয়েছেন। আপনারা তো একজন বলেছেন, কিন্তু ইতিমধ্যে দুজন আছেন আপনাদের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি এটা কর্পোরেট গভর্নেন্স এর গাইডলাইন অনুসারে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু দুজন স্বতন্ত্র বিধান করা হয়েছে। নাম্বার 5, কোভিড-19 মহামারীর মধ্যে আমাদের জিপিএইচ ইস্পাত লিমিটেড অসুস্থ মানুষের প্রতি ভূমিকা কি ছিল? ইতিমধ্যে আমার প্রথম বক্তব্যে কিন্তু আমি উল্লেখ করেছি যে 1000 পিস অক্সিজেন সিলিন্ডার কিন্তু আমরা সাপ্লাই করেছি, এবং এটা কিন্তু আপনার ম্যানিফুল হয়, কিন্তু এটা কিন্তু কয়েক হাজার, ইতিমধ্যে প্রায় আপনার 10 থেকে 15 বার পর্যন্ত বা 20 বার পর্যন্ত কিন্তু ইতিমধ্যে রিফিল করা হয়েছে। তো সেই হিসাবে যদি আমরা বলি যে 1000 সিলিন্ডার দেওয়া হয়েছে, 1000 সিলিন্ডারের পরে রিফিল করাতে এখন বোধহয় প্রায় 20,000 বা 25,000 সিলিন্ডারের সমপরিমাণ বোধহয় সাপ্লাই হয়েছে এবং সাপ্লাই হচ্ছে। এবং আপনারা জানেন শুধুমাত্র এই যে গরিব যে সমস্ত মানে রোগী আছে তাদেরকে যে অক্সিজেন সাপ্লাই করছি তা না, আমরা কিন্তু
স্পেকট্রা অক্সিজেন এবং লিন্ডে ওনাদেরকেও কিন্তু অক্সিজেন সাপ্লাই করছি আমরা, এবং লিকুইড অক্সিজেন কিন্তু আপনার আর কারো কাছে নেই বেসরকারি খাতে। তো সুতরাং আমরা কিন্তু লিকুইড অক্সিজেনটা সাপ্লাই করছি। এটা নিয়ে কিন্তু বিভিন্ন বড় ছোট যতগুলো হসপিটাল আছে সেখানে কিন্তু আমাদের এই সাপ্লাইকৃত সরবরাহকৃত যে অক্সিজেন লিন্ডে এবং স্পেকট্রা অক্সিজেনের মাধ্যমে কিন্তু দেশের বিভিন্ন হসপিটালগুলোতে কিন্তু এটা সেবা দিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া আমি তো আগে উল্লেখ করেছি যে নগদ এবং ভালো খাবার কিন্তু আমরা ডিস্ট্রিবিউট করেছি অলরেডি, এটা পরিমাণ অনেক। তো সুতরাং এগুলো করে থাকি। তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই নতুন প্রজেক্টে আমরা কিন্তু এই কোভিড এর মধ্যেও কিন্তু অনেক লোকে এমপ্লয়মেন্টের সুযোগ করে দিয়েছি, নতুন এমপ্লয়মেন্ট সৃষ্টি করেছি আমরা সেখানে, এবং প্রায় কোভিড-19 এর সময় কিন্তু প্রায় 200 লোককে কিন্তু আমরা সেখানে অ্যাকোমোডেট করতে পেরেছি আর কি। আরো কিছু আমাদের বিভিন্ন পাইপলাইনে রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সমস্ত সহকর্মীবৃন্দ আমাদের সাথে কাজ করছেন তারা কিন্তু আপনার এমন না যে এই আমাদের কোম্পানি প্রায় 3-4 মাসের মধ্যে বা 2-3 মাসের মধ্যে অত্যন্ত কঠিন অবস্থা পার করেছে, যখন সম্পূর্ণ সবকিছু বন্ধ ছিল তখন কিন্তু আমরা ঠিক সময় মতো কিন্তু তাদের স্যালারি কিন্তু দিয়ে দিয়েছি। এবং প্রথম মাস যখন নাকি মার্চ মাসে যখন লকডাউনটা শুরু হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন কিন্তু আমরা সাধারণত 1 তারিখ বা 2 তারিখের মধ্যে স্যালারি দিয়ে থাকি, কিন্তু তখন কিন্তু আমরা অ্যাডভান্স স্যালারি 25 কি 26 তারিখের দিকে মার্চ মাসের স্যালারিটা আমরা যেটা এপ্রিল মাসের 1 তারিখে দিয়ে থাকি সেটা কিন্তু 25-26 তারিখে কিন্তু সম্পূর্ণ স্যালারি ডিস্ট্রিবিউট করেছিলাম আমরা তখন। এবং প্রতি মাসের স্যালারি কিন্তু ঠিক সময়ের মধ্যে কিন্তু 2-3 তারিখের মধ্যে বা ম্যাক্সিমাম 4-5 তারিখের মধ্যে স্যালারি আমরা সেখানে দিয়ে দিতাম। এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো কিন্তু মানে যখন যেখানে যেটা প্রয়োজন ছিল তখন সেটা কিন্তু আমরা সেটা সরবরাহ করেছি। সেই জন্য আমরা যেমন ওনাদের জন্য ব্যবস্থা করেছি, সেই জন্য ওনারাও কিন্তু আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছেন। তো সুতরাং আপনাদের এই প্রিয় মানে প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত আপনার যখন যেটা প্রয়োজন দেশের স্বার্থের জন্য, অর্থনীতির স্বার্থের জন্য, সমাজ উন্নয়নমূলক কাজে, অসুস্থ রোগীদেরকে সাহায্য করার ব্যাপারে সব জায়গায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পরবর্তী ছিল আগামী বছর করোনাকালীন সময়ে কিভাবে ব্যবসা পরিচালনা করবেন? আগামী বছর আপনারা জানেন যে ব্যবসা পরিচালনা করাটা যেহেতু কোভিড উত্তর সময়ে আপনার ব্যবসা পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে, কিন্তু বাট আমাদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং কিছু মানে নতুন নতুন চিন্তা ধারণার মাধ্যমে আমাদের ব্যবসাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তবে সেখানে সবচেয়ে বড় একটা দিক রয়েছে যেটা নাকি সত্যিকার অর্থে এটা সরকারের সম্পূর্ণ সুদূর প্রসারী চিন্তা থেকে এসে, একটা হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজ। স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছেন এটা কম সুদে, সেটা একটা বিশাল বড় ব্যাপার, আমাদেরকে সাহায্য করছে। আরেকটা হচ্ছে স্টিমুলাসের বাইরে যে সমস্ত লোনগুলো এখন রয়েছে সেগুলো কিন্তু একসময় 13-14-12% ছিল, সেগুলো কিন্তু গভর্নমেন্টের মানে একটা পুরোপুরি আপনার মানে আন্তরিক হস্তক্ষেপের কারণে সেটা কিন্তু 9%-এর মধ্যে নেমে আসছে। তো সুতরাং কোনো কোনো ক্ষেত্রে 9% থেকে নিচেও যাচ্ছে। তো সুতরাং এই জায়গাটাতে কিন্তু আমরা একটা বিশাল সুযোগ পাচ্ছি এবং স্বল্প হারে যে লোনগুলো এগুলো আমাদেরকে এই কোম্পানিকে আরো বেশি বেগবান করবে বলে আমি বিশ্বাস করি। এবং উৎপাদন বিপণন মানে ঠিকঠাক করার জন্য আপনারা জানেন যে আমরা আমাদের একটা টিম মার্কেটিং এর সেলস ডিভিশন, এটা একটা অত্যন্ত শক্তিশালী এবং নতুন প্রফেশনালস আরো বেশি আমরা নিয়োগ দিয়েছি এখানে, ওনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তো সুতরাং আপনাদের এই কোম্পানি কিন্তু সামনের দিকে কিন্তু অনেক বড় বড় কাজে সম্পৃক্ত হয়েছে। এবং আপনারা জানেন যে 3rd টার্মিনাল ঢাকা যেটা হচ্ছে এটা অনেক বিশাল বড় একটা প্রজেক্ট, সেখানে কিন্তু আপনাদের উৎপাদিত পণ্যই কিন্তু একমাত্র যাচ্ছে, অন্য কোনো প্রোডাক্ট কিন্তু সেখানে যাচ্ছে না। মাতারবাড়ি ডিপ সি পোর্টে কিন্তু আমাদের পণ্যই যাচ্ছে সেখানে, আপনারা জেনে খুশি হবে। তো সুতরাং আপনাদের পণ্য আপনাদের পণ্য আপনাদের কোম্পানি আশা করি আপনারা যেভাবে এক্সপেক্ট করছেন তার চেয়ে ভালো চলবে এবং খুব বেশি দিন নাই, হয়তোবা দেখা যাবে 1-2 বছরের মধ্যে হয়তো প্রোডাকশন ক্যাপাসিটি ডাবল করার জন্য হয়তোবা পরবর্তী পদক্ষেপ নিতে হতে পারে। কারণ এখন বর্তমানে যে অর্থনীতির যে অবস্থা, অর্থনীতি যে সূচক, সেই সূচক যদি ঠিক থাকে, এই কোভিড-19 এর সময়ও অর্থনীতির যে সূচক জিডিপি যে প্রবৃদ্ধি এটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে কিন্তু আপনার মানে এই যে নির্মাণ সামগ্রীর যে আপনার চাহিদা এটা কিন্তু বেশ বেড়ে যাবে, কিন্তু আপনার 15-20% কিন্তু প্রতি বছর বেড়ে যাবে। তো সুতরাং আপনাদের কোম্পানি ভালো করবে এই আশাবাদী ব্যক্ত করছি এবং অঙ্গীকার করছি আপনাদের কোম্পানিতে যতটুকু সম্ভব
আমরা খুব হার্ড ওয়ার্ক করে আপনাদের কোম্পানিকে প্রফিটেবল করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের যেটা উল্লেখযোগ্য যেটা বলেছিলেন থার্ড টার্মিনাল, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, যেটা বাংলাদেশের একটা বৃহৎ স্থাপনা, অনেক বড় স্থাপনা। এটা আমরা গর্বের সাথে বলতে পারি যে এখানে শুধুমাত্র জিপিএইচ ইস্পাতের পণ্য যাচ্ছে। এরকম আরো অনেক বড় বড় স্থাপনা আছে। ধন্যবাদ স্যার। আমি পরবর্তী ইয়াতে যাচ্ছি। একজন না, অনেক শেয়ার হোল্ডার, টোটাল 27 জন শেয়ার হোল্ডার অলরেডি বক্তব্য দান করেছেন। এর মধ্যে অনেকেই আমরা যে রপ্তানি করতে পেরেছি, রপ্তানির দ্বার উন্মোচিত হয়েছে এবং সর্ববৃহৎ রপ্তানি দেশের, সেটার বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন আপনাদেরকে। আমরাও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের কোম্পানি রপ্তানি করতে পেরেছে। সরকার যদি সহায়তা করে রপ্তানির ক্ষেত্রে, বিশেষ করে রপ্তানি যারা করে থাকেন যে সমস্ত প্রতিষ্ঠান, তাদেরকে বিভিন্নভাবে নগদ সহায়তা দিয়ে থাকেন সরকার। আমরা নগদ সহায়তার জন্য সরকারের কাছে আবেদন করেছি। সরকার যদি তাতে সাড়া দেন তাহলে রপ্তানি ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা যাবে বলে আমরা বিশ্বাস করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পরবর্তী ছিল আগামী 6 মাসের ব্যবসায় পরিকল্পনা, অর্থাৎ পরবর্তী 6 মাস, মানে ওনারা যেটা বুঝেছে এটা বেশ কয়েকজনই বলেছেন, অর্থাৎ জুলাই থেকে এই ডিসেম্বর পর্যন্ত ব্যবসায় পরিকল্পনা কি ছিল, আমরা মানে অর্থাৎ কতটুকু বৃদ্ধি পাচ্ছে, রেভিনিউ কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এইটা নিয়ে একটু আলোকপাত করতে বলছি। তারপর ইতিমধ্যে প্রথম প্রান্তিকে যে হিসাব সেটা তো পেয়ে গেছেন আপনারা, এবং সেটার মধ্যে প্রবৃদ্ধি আপনারা দেখতে পেয়েছেন। এবং সেকেন্ড যেটা নাকি আছে আপনার, মানে সেকেন্ড কোয়ার্টার যেটা দ্বিতীয় প্রান্তিক, সেখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওইটারই ধারাবাহিকতা থাকছে। এবং আমাদের ইতিমধ্যে তো আমাদের উৎপাদন বেড়েছে, আস্তে আস্তে বাড়ছে এটা, এবং একটা পর্যায়ে এসে আশা করি যে আপনার বছর শেষে এটা অবশ্যই বছর শেষে এটার একটা ধারাবাহিকতা দেখতে পাবেন। এবং আমাদের যে রেভিনিউ সেটা আশা করি যে বছর শেষে এটা 4 থেকে 5 গুণ রেভিনিউ বাড়বে, এটা আমাদের বিশ্বাস, এটা বাড়বে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে। তবে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা একজন শেয়ার হোল্ডার কিন্তু একজন অ্যাম্বাসাডর। আপনারা যদি বলেন যে জিপিএইচ ইস্পাত আমার এবং জিপিএইচ ইস্পাতের এই প্রোডাক্টটি আমার প্রোডাক্ট, তো সুতরাং এই প্রোডাক্টটি ব্যবহার করেন। যদি বলেন যে এই প্রোডাক্ট কেন ব্যবহার করবেন, সেই ব্যাখ্যা যদি দিয়ে দেন যে এটা হচ্ছে একমাত্র স্টিল যেটা সবচেয়ে পিউরেস্ট এবং যেটা শক্তিশালী স্টিল বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, এটা সমগ্র এশিয়াতে প্রথম কনস্ট্রাকশন স্টিল যেটা কোয়ান্টাম আর্কান্স টেকনোলজিতে করা হয়েছে, যেটা একেবারে 100% নিখাত একটা স্টিল। সুতরাং আপনাদেরকে সেই ভূমিকায় যদি প্রত্যেকে যদি আপনারা থাকেন, আপনার নিজেরাই যদি একজন মানে অ্যাম্বাসেডর হন, দূত হয়ে যান, তাহলে কিন্তু আমাদের আপনার প্রোডাক্টের চাহিদা দিন দিন বাড়তেই থাকে। এবং এটার গুণগত মান যদি আমরা মানে যারা ব্যবহার করবে তার গুণগত মান বুঝতে পারবে, এবং যারা এটা সম্পর্কে জানতে পারবেন, এবং তখন আমরা কিন্তু একটা ভালো প্রাইস তখন বিক্রি করতে পারবো। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন ছিল, এবছর রেভিনিউ 29.02% কমলেও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এর প্রবৃদ্ধি ছিল 13.54%, যার ব্যাখ্যা প্রয়োজন। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের প্রবৃদ্ধি কিছুটা ঋণাত্মক, যা 6.9%, অর্থাৎ গতবারের চেয়ে -6.9% ছিল। এক্ষেত্রে অপারেটিং প্রফিট 173 কোটি টাকা থেকে হয়েছে মাত্র 112 কোটি টাকা, ঋণাত্মক প্রবৃদ্ধি 30%। এর সুস্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা প্রয়োজন। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপেন্সেস আছে সেটার সাথে ফ্যাক্টরি পরিচালন ব্যয়, এটার সাথে এটা কোনো সম্পৃক্ত না। অ্যাকচুয়ালি আপনার সেল হোক বা না হোক, মার্কেট বন্ধ থাকুক অথবা খোলা থাকুক, অ্যাডমিনিস্ট্রেশনের যে খরচ সেগুলো হবেই, এটাকে বন্ধ করা যায় না। আপনি দেখে থাকবেন যে আপনার সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের যে খরচ সেটা কিন্তু কমে গেছে। কেন কমেছে? কারণ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের কার্যক্রম বন্ধ ছিল, সেখানে বলা যায়, বা কম হয়েছে সেখানে, তো যার কারণে এটা হয়েছে। এবং শেষের 3 মাস তো আপনাদের এই গত আর্থিক বছর শেষের 3 মাস তো হঠাৎ করেই আপনার বন্ধই হয়ে গেল, তো যার কারণে কিন্তু আপনার অপারেটিং প্রফিট 173 থেকে কিন্তু 112 কোটি টাকার মধ্যে নেমে আসছে। কিন্তু বাট এই 3 মাসের মতো যদি পুরোপুরি বন্ধ না থাকতো, তাহলে তো অবশ্যই সেটা আপনার 173 কেন, 173 থেকে হয়তো আরো বেশি প্রফিট হতো অপারেটিং প্রফিট। তো আশা করছি যে সবকিছু ঠিকঠাক থাকলে আপনার সামনের দিকে এই ফলাফলগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। নতুন প্ল্যান্টের প্রোডাকশন বিপণনের জন্য আসলে অনেক লোক নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস অনেকগুলো ফিক্সড এক্সপেন্সেস, যেগুলি কমার কোনো সুযোগ নাই। এই কারণেই
আসলে সেটা আমি আগেই উল্লেখ করেছি যে প্রায় 200-র মতো নতুন এমপ্লয়ি আমরা সেখানে অ্যাকোমোডেট করেছি, যার কারণে তাদের একটা বেতন প্লাস আর অন্যান্য যে সমস্ত বেতন ভাতা বৃদ্ধিরও একটা ব্যাপার ছিল। আমরা এই সময়ের মধ্যে কিন্তু এমন না যে আমরা স্যালারি ইনক্রিমেন্ট করিনি। প্রয়োজন বোধে যাকে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমরা স্যালারি ইনক্রিমেন্ট করি। আবার যারা নাকি আপনার প্রবেশনে ছিল, তারা যখন নাকি আবার পার্মানেন্ট হয়েছে, তাদেরকে আবার স্যালারি বৃদ্ধি করতে হয়েছে সেখানে। তো সেগুলোর একটা ধারাবাহিক একটা অবস্থার মধ্যে হয়েছে। পরবর্তী প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। ফাইন্যান্স এক্সপেন্সেস 8.72 কোটি টাকা বা 12.19% বেড়ে হয়েছে 80.22 কোটি টাকা, যার ট্যাক্স পরবর্তী প্রফিটের 2.5 গুণ। মনে হচ্ছে শেয়ার হোল্ডার নয়, ব্যাংক এর ইন্টারেস্ট দেওয়ার জন্যই কোম্পানি ব্যবসা করছে। এর ব্যাখ্যা প্রয়োজন। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আসলে সত্যিকার অর্থে আপনার এই স্টিল স্টিল ইন্ডাস্ট্রি হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, অর্থাৎ এখানে বিনিয়োগ অনেক বেশি, কিন্তু বাট লং টার্মে এটা আবার বেনিফিট বেশি। কিন্তু বাট শর্ট টার্মে এটা বিনিয়োগ অত্যন্ত বেশি। আপনারা জানেন যে আমরা প্রায় 4,000 কোটি টাকার মতো এখানে বিনিয়োগ করেছি। তার মধ্যে প্রায় তো 2,500 কোটি টাকার মতো আমরা 2,400 কোটি টাকার মতো ব্যাংক থেকে নিয়েছি, বা 3,000 কোটি টাকার মতো। বাকিটা আমাদের নিজস্ব মানে অর্থ, এটা ক্যাপিটালের অর্থ প্লাস আমাদের নিজেদের লোন টোন আমরা ডাইরেক্টর সেখানে দিয়েছি। তো এই যে বিনিয়োগ বেশি হয়েছে, এটার তো আপনার ইন্টারেস্ট আসবে, এটা স্বাভাবিক। কিন্তু বাট এটা তো পরবর্তীতে যখন আপনার লং টার্ম বেনিফিট দিতে শুরু করবে, যখন উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, বাণিজ্যিক উৎপাদন যখন যাবে, তখন এটাকে তখন খুব বড় করে মনে হবে না যে এত টাকা কেন ইন্টারেস্ট আসলো। তো এখন যে ইন্টারেস্ট আসছে সেটা হয়তো ডাইভার্ট হয়ে হয়তো যতটুকু মাল প্রোডাকশন হচ্ছে ততটুকুর মধ্যে যাচ্ছে, পার্টনারের মধ্যে হয়তো ইন্টারেস্ট এটা মনে হচ্ছে বেশি। কিন্তু বাট যখন এটা প্রোডাকশন বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, তখন এটা আর মনে হবে না যে এটা ইন্টারেস্টটা বেশি হয়েছে। ধন্যবাদ স্যার। এছাড়াও আমাদের এই এত টাকা, প্রায় 3,000 কোটি টাকার উপরে যে আমাদের প্রতিষ্ঠানের উপর আমাদের ব্যাংকাররা আস্থা রেখেছেন, এজন্য আমরা ব্যাংকারদেরকে ধন্যবাদ জানাই। এটা শুধু ইন্টারেস্ট এক্সপেন্সেস না, এটা যে আমাদের প্রতিষ্ঠানের উপর যে একটা আস্থা, সেটা একটা বড় বিষয়। পরবর্তী প্রশ্ন ছিল, রেভিনিউ এর ঋণাত্মক প্রবৃদ্ধি 29.02% হলেও কর পূর্ববর্তী প্রফিটের ঋণাত্মক প্রবৃদ্ধি 62.88%। কর পরবর্তী মুনাফায় ঋণাত্মক প্রবৃদ্ধি 62.86%। ইপিএস 2.24 টাকা থেকে হয়েছে 0.79 টাকা, যা অস্বাভাবিক। সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের স্বার্থে এর ব্যাখ্যা প্রয়োজন। আসলে সত্যিকার অর্থে আপনারা জানেন কোভিড-19 কারণে কিন্তু অর্থ বছরের শেষ 3-4 মাস বিক্রয় অস্বাভাবিক কম রকম ছিল, এবং যে বিক্রয়গুলো ছিল আপনার মানে কোভিডের আগে, সেই বিক্রয়ের অর্থগুলো কিন্তু সাধারণত কালেকশন হয় শেষের দিকে এসে, অর্থাৎ যেটা ফেব্রুয়ারিতে হয়েছিল সেটা মার্চ এপ্রিলে আসে, যেটা মার্চে হয়েছিল সরবরাহ মালামাল সেগুলো আসে আবার এপ্রিল মেতে। তো এইভাবে কিন্তু আসতে থাকে। কিন্তু পরবর্তীতে বছর শেষে যে 3টা মাস, এই 3টা মাস পুরোপুরিভাবে কোভিড-19 কারণে আক্রান্ত হওয়ার পরবর্তী যেমন রেভিনিউ কমে গেছে, সেরকম রেভিনিউ কমাতে সেখানে প্রফিটও কমে গেছে, এবং প্রফিট কমাতে সেখানে যে মুনাফা কমে গেছে, মুনাফা কম কারণে সেখানে আপনার ট্যাক্স যেটা আছে সেটাও কমে গেছে, এবং এই ইপিএসও কমেছে সেই ক্ষেত্রে। তো এইটা আসলে সত্যিকার অর্থে এটা আমাদের হাতে যেমন সময় এটা মানে হাতে কিছু নাই, আমাদের আওতার ভিতরে কিছু নাই, এবং অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে তাদের আওতার ভিতরে ছিল না। এবং বিশ্বের অন্যান্য অনেক ফ্যাক্টরি রয়েছে, আপনারা জানেন যে অনেক ফ্যাক্টরি, অনেক কোম্পানি আপনার তাদের অনেক ক্ষতি হয়েছে, এবং তাদেরকে অনেকটা আপনার কি বলে আপনার লে আউট করতে হয়েছে তাদেরকে পুরোপুরিভাবে নিজেদেরকে। অনেক 50 বছর বা 100 বছরের পুরনো যে সমস্ত কোম্পানি আছে তারাও ব্যাংকরাপ্ট হয়েছে সেখানে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন ব্যাংকের আস্থার কারণে আমাদের উপরে আমরা কিন্তু এখন পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের কোম্পানি ভালো কোম্পানি হিসেবে কিন্তু আমরা পরিচালনা করছি। ধন্যবাদ স্যার। পরবর্তী ট্যাক্স রিলেটেড প্রশ্ন বলেছে, কারেন্ট ট্যাক্স এবছর 24 কোটি টাকা থেকে হয়েছে 24.88 থেকে হয়েছে 8.47 কোটি টাকা, অর্থাৎ পূর্ববর্তী বছরে 24.88 লাখ টাকা ছিল, এবছর হয়েছে 8.47 কোটি টাকা। সো এটার ব্যাখ্যা চাচ্ছে। প্রিয় সহকর্মী, আসলে সত্যি অর্থে এটা তো আপনার প্রথম দিকে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর মধ্যে নিহিত।
আসলে সত্যিকার অর্থে যদি মুনাফা কমে যায় সেখানে ট্যাক্সও কমে যাবে, এইটি করযোগ্য মুনাফা যেখানে কমে যায় সেখানে কারেন্ট ট্যাক্সও কমে যায়। তো সুতরাং এটার সাথে তো মানে মুনাফার উপর সবকিছু নির্ভরশীল। তো সুতরাং অপারেটিং প্রফিট বলেন অথবা করযোগ্য মুনাফা বলেন, যেটাই বলেন না কেন, সেটা সম্পূর্ণই আপনার মুনাফার উপর নির্ভরশীল, আয়ের উপর নির্ভরশীল, মুনাফার উপর নির্ভরশীল। তো সুতরাং যেহেতু এটা কোভিড-19 কারণে সমস্যা হয়েছে সেখানে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো আমাদেরও, সেটার জন্য এটা হয়েছে। আর একটা খুব লেটেস্ট আইএফআরএস নিয়ে একটা প্রশ্ন আসছে যে আইএফআরএস 16 এবছর যেটা চালু হয়েছে, আইএফআরএস 16 অনুযায়ী অফিস রেন্টকে ব্যয় নয় সম্পদ অর্থাৎ রাইট অফ ইউজ অ্যাসেট হিসেবে দেখাতে হবে, যা প্রতিপাদিত হয়নি, এর ব্যাখ্যা প্রয়োজন। আমি 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 সত্যি অত্যন্ত খুশি যে আমাদের শেয়ার হোল্ডার বিরুদ্ধে এরকম ইন্টেলিজেন্ট কিছু কোশ্চেন করতে পারে। অর্থাৎ এতটা মানে কোম্পানির ফাইন্যান্সের উপরে, ফিনান্সিয়ালসের উপরে এতটা দক্ষতা রাখেন এবং এত ভিতরে যেতে পারেন, এবং আইএফআরএস সম্পর্কে যে আইএফআরএস যে একটা ইন্টারন্যাশনাল একটা অ্যাকাউন্টিং একটা নর্মস সেখানে, তো এইটা সম্পর্কে যাদের একটা ধারণা আছে তারা আমাদের শেয়ার হোল্ডার, আমাদের কোম্পানির মালিক, সেটা আমার কাছে ভাবতে খুব খুশি লাগছে আসলে সত্যিকার অর্থে। এই যে আইএফআরএস 16 অনুযায়ী আপনার অফিস রেন্ট আগে আমরা ব্যয় হিসেবে দেখাতাম, এখন এটাকে অন্য হিসাবে দেখানোর জন্য কথা বলা হচ্ছে না। তো এইটা আমরাকে পরবর্তী হিসাবভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে আমাদের, এবং পরবর্তীতে আমরা এটা যেহেতু নতুন একটা রিকোয়ারমেন্ট, এটা আসলে বুঝে ওঠাটাও মুশকিল। তারপরে আমাদের যে সমস্ত এই যে কামরুল সাহেব আছেন আমাদের অ্যাকাউন্টসে, সে আপনারা জানেন যে অ্যাকাউন্টিং যে আপনার প্রতিষ্ঠান রয়েছেন অ্যাকাউন্টেন্টদের, মানে অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশন, অ্যাকাউন্টেন্ট অ্যাসোসিয়েশন যারা নাকি আছেন, তাদের চার্টার্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু এগুলো সম্পর্কে যথেষ্ট গবেষণা করে থাকেন, এবং সে পার্সোনালি কিন্তু সে সমস্ত ব্যাখ্যা তাদের কাছে চেয়েছেন। কিন্তু অত্যন্ত এটা জটিল হয়ে গেছে আসলে কোন জায়গায় যাবে। এই যে রেন্ট যেটা নাকি আছে, এই রেন্টটা আমরা দেখাতাম ব্যয় হিসাবে, যে আমাদের যদি কোনো অফিস রেন্ট কত দিয়ে থাকি এটা ব্যয় হিসাবে যাচ্ছে। এখন ব্যয় হিসাবে না যে এটা কোন জায়গায় যাবে, এটা যে নির্দেশনাটা আইএফআরএস এ আছে তাও কিন্তু মনে করেন আপনার অনেক ক্ষেত্রেই কিন্তু একটু কঠিন আর কি, এটা কোন খাতে যাবে। তো যাই হোক, এটা আমরা করছি। এটা আপনাকে অনেক ধন্যবাদ যে নাকি এরকম একটা কোশ্চেন করেছেন, খুবই ইন্টেলিজেন্ট কোশ্চেন, আর বোঝা যাচ্ছে যে কোম্পানির সম্পর্কে আপনার দরদ কতটুকু আছে, কত ভিতরে আপনি ঢুকতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে স্যার, আপনার উদ্বুদ্ধ করার মতো একটা বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখানে 4 জন কোয়ালিফাইড প্রফেশনাল আছি এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত, এবং আরো প্রফেশনাল পার্টলি কোয়ালিফাইড এবং আরো অনেক অ্যাকাউন্টেন্ট এখানে আমাদের প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন বিভিন্ন বিভাগে। ওনারা এই জিনিসটা দেখতেছেন এবং অডিটরের সাথে ডিসকাশন করে পরবর্তী পদক্ষেপে এই জিনিসটা করা হবে আর কি। পরবর্তী প্রশ্ন, আমাদের আসলে অনেকগুলো প্রশ্ন আমরা কাউন্ট করতেছি, যতটা আসছে চেষ্টা করছি মোস্ট অফ দ্য কভার করার জন্য। ইনভেন্টরিজ এর কথা বলা হয়েছে। ইনভেন্টরি 279 কোটি টাকা থেকে 701 কোটি টাকা হয়েছে, যেটা প্রবৃদ্ধি অনেক হাই। তো সেটার ব্যাপারে একটু ব্যাখ্যা চাচ্ছে আর কি। এখানে ইনভেন্টরি যেটা নাকি 279 কোটি টাকা ছিল গত বছর, কিন্তু এই বছর হয়ে গেছে 701 কোটি টাকা। তো এটা আপনারা জানেন যে আমাদের একটা বিশাল লক্ষ্য ছিল যে আমরা এটা ডিসেম্বরের শেষের দিকে অথবা আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা বাণিজ্যিক উৎপাদনে আসতে পারবো, এবং ওই লক্ষ্যেই কাজ করছিলাম আর কি। আমরা বিভিন্ন কারণে সেটাকে একটু ডিলে হয়েছে, এবং ওই লক্ষ্যেই কিন্তু যেহেতু আমাদের উৎপাদন অনেক বাড়বে, সেই বাড়ার লক্ষ্যেই কিন্তু আমরা বিভিন্ন কাঁচামাল বিভিন্ন দিক থেকে আমরা ইম্পোর্ট করে জমা করেছিলাম, এবং সেটা সেইভাবে উৎপাদন প্রক্রিয়া চালু ছিল। এবং যখন একটু ডিস্টার্ব হলো যে উৎপাদনটা, আমরা বাণিজ্যিক উৎপাদনটা শুরু করতে পারলাম না ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু এর মধ্যেই চলে আসলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে কোভিড-19 এর কারণে যেহেতু উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল এবং আমরা পুরোপুরি আমাদের উৎপাদন কার্যক্রম চালাতে পারলাম না, বাণিজ্যিক উৎপাদন আসতে পারলাম না, তখনই কিন্তু আপনার এই সমস্ত কাঁচামালগুলো, বিভিন্ন ধরনের কাঁচামাল আপনি জানেন যে আপনারা যদি কখনো সুযোগ হয় আসবেন, আমাদের ফ্যাক্টরি পরিদর্শন করবেন, আপনার বিভিন্ন ধরনের, শুধুমাত্র স্ক্র্যাপ না, স্ক্র্যাপ ছাড়াও প্রায় 1000টার মতো আইটেম লাগে সেখানে আপনি এগুলো তৈরি করার জন্য।
আপনার কনজিউমেবলস, স্পেয়ার পার্টস, তার পরবর্তীতে বিভিন্ন ধরনের রিফ্যাক্টরিজ, আপনার অনেক হিউজ। তো এগুলো আমাদেরকে জমা করতে হয়েছিল এবং যার কারণে আমাদের ইনভেন্টরি অনেক বেড়ে গেছে। তো এর পরবর্তীতে যখন এখন আমরা চালাচ্ছি, যা দেখতে পাচ্ছেন আপনারা, পরবর্তীতে সেগুলোর সুফল দেখতে পাবেন, যে এরকম অস্বাভাবিক যাতে ইনভেন্টরি কখনো না থাকে সেটার প্রতি আমরা সুদৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন হচ্ছে ট্রেড রিসিভেবল। ট্রেড এন্ড আদার রিসিভেবল 250 কোটি টাকা থেকে বের হয়েছে 262 কোটি টাকা, যেটা গত বছর রেভিনিউর 18.83% ছিল, এবছর হয়েছে সেটা 27.84%। এই বিষয়টার ব্যাখ্যা চাচ্ছিল। সংক্ষেপে এটাই আর কি, যেগুলো বলা হয়ে গেছে ইতিমধ্যে। আসলে রিসিভেবলস যেটা ছিল আপনার 250 কোটি টাকা, বা বাকি যেটা বলা হয় সেটা 262 কোটি টাকা। আমি আগেই বলেছি বছরের শেষ 3 মাস আপনি খুবই কঠিন সময় ছিল, তো যার কারণে টাকা কালেকশন করতে না পারার কারণে কিন্তু আপনি এটা আপনার 262 কোটি টাকা বাকি রয়ে গেছে। পরবর্তী ছিল একটি ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড রাখা প্রয়োজন, যেন অসময়ে ওখান থেকে ডিভিডেন্ড দেওয়া যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা তো এই প্র্যাকটিস আগে থেকেই করছি। আমরা একটা ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড রেখেছি রিটার্ন আর্নিংস থেকে, তো যার কারণে কিন্তু আমরা 10% এই ডিভিডেন্ড আজকে দিতে পারছি, আপনাদেরকে প্রপোজাল রাখছি আর কি। আমাদের যে এইবার যে আমাদের যে এই ইপিএস, তাতে করে তো মনে করেন আপনার 8 টাকাও দেওয়া যায় না, 8%ও দেওয়া যায় না। তো আমরা এটা যে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড রাখার কারণে কিন্তু আমরা 10% আপনারা দিতে পারছি। তো এটা আগে থেকে আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। পরবর্তী ছিল অ্যাকাউন্টস রিসিভেবল 262 টাকা হলেও অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর হচ্ছে 80 কোটি টাকা। এটা ভারসাম্যহীন। অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো আসলে লোকাল যতটুকু না আমরা প্রকিউর করে থাকি তার চেয়ে অনেক বেশি, অর্থাৎ আপনার 70-80%ই আমরা বাইরে থেকে প্রকিউর করে থাকি এলসির মাধ্যমে। তো এইটা যদি এমন হতো যে লোকাল প্রকিউরমেন্টে এগুলো 100% হচ্ছে, সেগুলোর বিপরীতে আমরা টাকা আস্তে আস্তে দিচ্ছি, তাহলে এটা সম্ভব হতো। কিন্তু যেহেতু এটা পুরোপুরি ভাবে বলতে গেলে আপনার 70-80% ইম্পোর্টেবল আইটেম, তো সুতরাং এগুলো তো ওইসের মাধ্যমে এলসির মাধ্যমে আসে, তো যার কারণে সেখানে ওইভাবে আপনারা যেটা নাকি পেয়েবল বলছেন বেশি হওয়া উচিত ছিল, এটার সাথে মিসম্যাচ করছে, এইটা বোধহয় ঠিক না। পরবর্তী ছিল অ্যাডভান্স ডিপোজিটস 239 কোটি টাকা, এটা অনেক বেশি হচ্ছে বলতেছে, এটার ব্যাখ্যা চাচ্ছি। আপনারা এটা ওই যে নোট নাম্বার 9A খাতওয়ারি বিবরণ সন্নিবেশিত আছে, আপনাদের সাথে দেখবেন। আপনার সেখানে নতুন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন সূচি পরিচালনামূলক এই অগ্রিম টাকা সৃষ্টি হয়েছে, সেখানে বিভিন্ন ইস্যুকে দিতে হয়েছে। তো সুতরাং ওই খাত যেটা নাকি আছে 9A, আপনারা একটু দেখে নেন নোট নাম্বার 9A, ওইটার মধ্যে খাতওয়ারি বিবরণ সন্নিবেশিত আছে। পরবর্তী প্রশ্ন ছিল ক্যাপিটাল ওয়ার্কিং প্রসেস 2387 কোটি টাকা, এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে শেয়ার হোল্ডারদেরকে অবহিত করা। ক্যাপিটাল ওয়ার্কিং প্রসেস, হ্যাঁ, এটা দেখবেন যে ক্যাপিটাল ওয়ার্কিং প্রসেস যেটা নাকি আছে এটা একটা ব্যাখ্যা আছে। তবে সেটা যদি আপনারা বলেন যে কি কি খাতে আমাদের ক্যাপিটাল ওয়ার্কিং প্রসেস আছে, ওয়ার্কিং প্রসেসের মধ্যে 327 কোটি টাকার মধ্যে আপনারা যদি সম্ভব হয় একটু মানে সেই ক্ষেত্রে লিখেও নিতে পারেন। আমি একটু আপনাদেরকে বিভিন্ন আপনার মেশিনারি, তারপর ল্যান্ড, এই সমস্ত খাতগুলোতেই প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি সম্ভব হয় যদি লিখতে পারেন তাহলে লিখে নেন। প্রিয় শেয়ারহোল্ডারবৃন্দ, যে ল্যান্ড ডেভেলপমেন্টে গেছে আমাদের প্রায় 68.30 কোটি টাকা, প্লান্ট মেশিনারি অ্যান্ড আদার ইকুইপমেন্টস আমাদেরকে 1645 কোটি টাকা, কনস্ট্রাকশন অফ ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড আদার সিভিল ওয়ার্কসে গেছে 444 কোটি টাকা, আমাদের ফার্নিচার ফিকচার অ্যান্ড ডেকোরেশন ওয়ার্কসে গেছে আপনার 1,22,00,000 টাকা, আর আইটি রিলেটেড ইকুইপমেন্টস এর জন্য আমাদের কাছে 2,45,00,000 টাকা, ট্রান্সপোর্ট রিলেটেড ইকুইপমেন্টস বিশেষ করে বিভিন্ন ধরনের লজিস্টিক্স ভেহিকেলের জন্য সেখানে গেছে আমাদের 21,99,00,000 টাকা, আমাদের ইলেকট্রিক্যাল সাবস্টেশন 230 কেভি সাবস্টেশন এবং গ্যাস লাইন ইনস্টলেশন এগুলোর জন্য গেছে আমাদের 198 কোটি টাকার মতো, আবার ল্যাব ইকুইপমেন্ট আমরা কিনেছি 4,02,00,000 টাকা, আর অফিস ইকুইপমেন্টস আমরা কিনেছি 1,87,00,000 টাকা। এই 387 কোটি টাকা এটা আপনারা যেটা বলছেন ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রসেসে রয়েছে, আপনারা সেটা আপনারা ইসের মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ।
এই আমি একটু অ্যাড করি এটার সাথে স্যার, এই টাকাটা আমরা করে এই ক্যাপিটাল ওয়ার্ক প্রসেস হিসেবে আছে নতুন প্রজেক্ট আমরা যেটা অলরেডি ট্রায়াল প্রোডাকশনে আছে, এটার জন্য এটা বাণিজ্যিক উৎপাদনে গেলে এটা ফিক্সড এসেটে অন্তর্ভুক্ত হবে, এবং বাণিজ্যিক উৎপাদন গেলে আমাদের রেভিনিউ এবং প্রফিটেবিলিটি আশা করতেছে আর অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ স্যার। পরবর্তী ইয়েটা ছিল বাণিজ্যিক উৎপাদন পুরোপুরি শুরু হয়েছে কিনা, এবং যদি না হয় তবে কতদিন লাগতে পারে? এইটা আসলে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখন যেভাবে কাজ করছি আমাদের টেকনোলজি সাপ্লাই প্রাইমেটাল টেকনোলজিস যেভাবে কাজ করছে তাতে করে 2021 সালের প্রথম ভাগেই আমরা এটা বাণিজ্যিক উৎপাদনে অবশ্যই আসতে পারবো, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং যদি সম্ভব হয় তার আগেও চেষ্টা করবো আমরা। তবে আমাদের এখন যেটা নাকি 40 বা 50% উৎপাদনে আমরা প্রোডাকশন ক্যাপাসিটি ইউটিলাইজ করছি, এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং বাণিজ্যিক উৎপাদন আশা করি যে প্রথম ভাগে 2021 সনের প্রথম দিকে হয়তো মার্চ এপ্রিল মে মাসের মধ্যে হয়তো আমরা করতে পারবো আর কি। তো সুতরাং আপনারা দোয়া করেন যাতে আমরা খুব সহজেই বাণিজ্যিক উৎপাদন আমরা যেতে পারি। পরবর্তী আরো কিছু আসে, এগুলি সবগুলো আগের মতোই। এখন আরেকজনে একটা প্রশ্ন রেখেছেন, আমাদের এই কোম্পানি বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা হিসেবে আত্মপ্রকাশ করছে কিনা? না, আমি বলবো যে সবচেয়ে বড় কারখানা হিসাবে আত্মপ্রকাশ করছে, এটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা তৈরি করছি এটা সর্বোত্তম কিনা, সবচেয়ে ভালো কিনা। সেটা আমরা যেটা করছি আপনার সাইজের দিক থেকে সম্ভবত আমরা থার্ড পজিশনে রয়েছে এখন। আমাদের যে ভলিউম, সেই ভলিউম বা ক্যাপাসিটির দিক থেকে আমরা হয়তো বা থার্ড পজিশনে রয়েছি, কিন্তু আমাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটি সেদিক থেকে আমরা আল্লাহর রহমতে 1 নম্বরে রয়েছি। যার কারণে কিন্তু আপনার যারা আপনার থার্ড টার্মিনাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় যে থার্ড টার্মিনালে কাজ করছে, এবং এটা কিন্তু করছে বিদেশি কোম্পানি, এটা করছে আপনার স্যামসাং কোরিয়ান কোম্পানি, অত্যন্ত বিখ্যাত কোম্পানি, আপনারা জানেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা কোম্পানি, এবং তারা কোয়ালিটির ব্যাপারে কোনো রকম কোনো তার 1% সে কোনো কম্প্রোমাইজ করে না তারা। তো সেখানে কিন্তু তারা এতটা অত্যন্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টটি ওনারা বেছে নিয়েছে। তাছাড়া আপনার পস্কো, যেটা নাকি কোরিয়ান একটা কোম্পানি, পস্কো সারা ওয়ার্ল্ডের একটা বিখ্যাত কোম্পানি, অত্যন্ত অনেক পুরনো কোম্পানি, প্রায় 100 বছর আগে থেকে কোম্পানিটা। সেই কোম্পানি আপনার মাতার বাড়ি যে আপনার ডিপ সি পোর্ট করছে আর কি, সেখানে কিন্তু আমাদের এই মালটা ব্যবহার করছে। কেন করছে? এটা আপনার মালের যে মানে কোয়ালিটি, আমরা যে মানটা ধরে রাখতে পারছি, মালটা যে সবচেয়ে ভালো মানের, এটার জন্য কিন্তু এনশিওর হয়ে কিন্তু তারা নিচ্ছে। 25,000 টন মাল আমরা এক্সপোর্ট করতে পারলাম কেন? কারণ 25,000 টন মাল এক্সপোর্ট করতে পারছি এই জন্যই যে আমরা ওদের যে কোয়ালিটি রিকোয়ারমেন্টস সেগুলো পুরোপুরিভাবে আমরাই সমর্থ হয়েছি তাদেরকে। তো যার কারণে আমরা যদি ওইভাবে বলি যে আমাদের ভলিউমের দিক থেকে, ক্যাপাসিটির দিক থেকে আমরা থার্ড, কিন্তু কোয়ালিটির দিক থেকে আমরা প্রথম, সেভাবে বলা যেতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে। বাকি কিছু যা করছে এগুলি অলমোস্ট আলোচনা হয়ে গেছে, কেন এই কোম্পানির পণ্য মানুষ ব্যবহার করবে এগুলি বলা হয়েছে। এরপরে দুই একজন আরো কিছু সাজেশন দিছে, এগুলি আমার মনে হয় আমরা খুব গুরুত্ব সহকারে এটাকে আমরা গ্রহণ করব। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। এখন আমাদের 14তম বার্ষিক সাধারণ সভার এজেন্ডা সমূহ উত্থাপন এবং তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। Agenda number 1. To receive, consider and adopt the financial statements of the company for the year ended 30th June 2020 together with the auditor's report and director's report thereon. অর্থাৎ 30 জুন 2020 ইংরেজি তারিখে সমাপ্ত অর্থ বছরের কোম্পানি নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালক মণ্ডলীর প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন। উক্ত আলোচ্য বিষয়টি অনুমোদনের জন্য ওয়েব পোর্টালে 24 ঘন্টা আগে থেকে আমরা ওয়েব পোর্টাল খুলে দিয়েছিলাম ভোটিং এর জন্য। শেয়ার হোল্ডাররা ওখানে এসে ওনাদের বক্তব্য প্রদান করেছেন এবং ভোট প্রদান করেছেন। এই পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যে ভোট আসছে সেই ভোটের ফলাফল অনুসারে দেখা যাচ্ছে যে এই এজেন্ডার পক্ষে ভোট দিয়েছেন
28,98,52,964 জন শেয়ারের 64টি শেয়ারের মালিক, এবং বিপক্ষে ভোট দিয়েছেন 201টা শেয়ারের মালিক। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতার বিচারে অনুমোদনের পক্ষে ভোটের সংখ্যা বেশি। এই জন্য আমরা এই এজেন্ডা নাম্বার 1 পাস করার জন্য সিদ্ধান্ত গৃহীত হলো। সিদ্ধান্তটা আমরা এভাবে গ্রহণ করতেছি। 30 জুন 2020 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালক মণ্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্য বিষয় নম্বর 2, to approve the dividend for the year ended 30 June 2020, 30 জুন 2020 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন। সম্মানিত শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য জানা যাচ্ছে যে কোম্পানির পরিচালনা পরিষদ 30 জুন 2020 ইংরেজি তারিখে সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য 5% নগদ লভ্যাংশ এবং 5% স্টক লভ্যাংশ, সর্বমোট 10% লভ্যাংশ প্রদানের প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে ভোট প্রদানের জন্য আমরা 24 ঘন্টা আগে ওয়েব পোর্টাল খুলে দেওয়া হয়েছিল এবং আমাদের সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ ভোট প্রদান করেছেন। ভোটের ফলাফল অনুসারে দেখা যাচ্ছে যে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 26,96,32,379টি এবং বিপক্ষে দিয়েছেন 201টি। সো সংখ্যাগরিষ্ঠতার বিচারে অনুমোদনের পক্ষে ভোটের সংখ্যা অনেক বেশি হওয়ায়, অলমোস্ট 100% হওয়ায় নিম্নোক্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি। আমি চেয়ারম্যান স্যারের চাচ্ছি। চেয়ারম্যান স্যার, আমরা এই দ্বিতীয় নাম্বার সিদ্ধান্তটা এরকমই চাচ্ছি যে আপনি একটু অনুমোদন দিলে সিদ্ধান্তটা গ্রহণ হবে। 30 জুন 2020 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য 5% নগদ এবং 5% স্টক লভ্যাংশ, সর্বমোট 10% লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হইল বা অনুমোদিত হইল। যেহেতু এখানে সর্বোচ্চ সংখ্যক শেয়ার হোল্ডার এটার পক্ষে মত দিয়েছে, সেই ক্ষেত্রে বাধ্য হয়েই আমাকে সেই দিকে যেতে হবে, তাদের প্রতি সম্মান রেখে। সুতরাং এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ধন্যবাদ স্যার, এই সিদ্ধান্তটা এভাবে গৃহীত হইল। আলোচ্য বিষয় নাম্বার 3, to elect directors in terms of the relevant provision of Articles of Association. Articles of Association এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিচালকবৃন্দের নির্বাচন। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী পর্যায়ক্রমে অবসর গ্রহণের প্রক্রিয়ায় কোম্পানির 3 জন পরিচালক যথাক্রমে জনাব মোহাম্মদ আলমগীর কবির, জনাব মোহাম্মদ আলমাস শিমুল ও জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান অবসর গ্রহণ করেন এবং কোম্পানির পরিচালক হিসেবে পুনর্নিয়োগের জন্য যোগ্য বিধায় তারা পরিচালক পদে পুনর্নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন। উক্ত আলোচ্য বিষয়টি অনুমোদনের জন্য ওয়েব পোর্টালে 24 ঘন্টা পূর্বে ভোটিং এর জন্য দেওয়া হয়েছিল। সেই অনলাইন ভোটিং এর ফলাফল অনুসারে দেখা যাচ্ছে সম্মানিত শেয়ার হোল্ডারগণ উক্ত আলোচ্য বিষয়টির উপর সর্বমোট 27,28,665টি ভোট দিয়েছেন পক্ষে আর 2,301টি ভোট দিয়েছেন বিপক্ষে। সো এই ইয়াতে দেখা যাচ্ছে, ভোটিং ডিটেলসে দেখা যাচ্ছে ভোটিং সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে অলমোস্ট 100%। এই সিদ্ধান্তটির বিষয়ে এই জন্য আমি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সিদ্ধান্তটা আমরা এভাবে নিতে পারি কিনা। 14তম বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণকারী কোম্পানির 3 জন পরিচালক যথাক্রমে জনাব মোহাম্মদ আলমগীর কবির, জনাব মোহাম্মদ আলমাস শিমুল ও জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান অবসর গ্রহণ করেন এবং কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী পুনর্নির্বাচনের যোগ্য বিধায় তাহাদিগকে পরিচালক পদে পুনর্নির্বাচন করা হলো সর্বাধিক ভোটে।
সংখ্যাগরিষ্ঠ বিবেচনায় এটা প্রতীয়মান হয় যে ম্যাক্সিমাম অর্থাৎ প্রায় শতভাগ শেয়ার হোল্ডার বৃন্দ এর পক্ষে ভোট দিয়েছেন। সুতরাং তাদেরকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। সুতরাং তাদেরকে সম্মান দেখাতেই আমাদের এই সিদ্ধান্তে যেতে হবে। ধন্যবাদ স্যার। আলোচ্য বিষয় নম্বর 4 ছিল টু অ্যাপয়েন্ট স্ট্যাটুটরি অডিটরস ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2021 and to fix their remuneration. 30 জুন 2021 অর্থাৎ পরবর্তী বছরের আর্থিক বছরের জন্য নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। 13তম বার্ষিক সাধারণ সভায় নিযুক্ত কোম্পানির বহিঃনিরীক্ষক মেসার্স হুসেন ফরহাদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে কোম্পানির 30 জুন 2020 ইংরেজি তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা কাজের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। নিরীক্ষকগণ 30 জুন 2020 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষা কার্য সম্পাদন করে এর প্রতিবেদন উপস্থাপন করেছেন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের 20 জুন 2018 ইংরেজি তারিখের নোটিফিকেশন অনুসারে কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে পুনঃনিয়োগ পাওয়ার যোগ্য বিধায় নিরীক্ষকগণ 30 জুন 2021 ইংরেজি তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা কাজের জন্য পুনঃনিয়োগ লাভের আগ্রহ প্রকাশ করেছেন। পরিচালনা পরিষদ 30 জুন 2021 ইংরেজি তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা কাজের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে মেসার্স হুসেন ফরহাদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 5 লক্ষ টাকা সম্মানিতে নিয়োগের জন্য সুপারিশ করেছেন। গত বছর এটা কিছুটা কম ছিল। কোম্পানির পরিচালনা পরিষদ মনে করেছেন যে এই ইয়াটা আমাদের কোম্পানির ব্যবসা যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমাদের অডিটরদের ফিও বৃদ্ধি পাওয়া উচিত। উক্ত আলোচ্য বিষয়টি অনুমোদনের জন্য 24 ঘন্টা আগে ওয়েব পোর্টালে শেয়ার হোল্ডারদের জন্য ভোটের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল। সেই ভোটের হিসাবে এই মুহূর্ত পর্যন্ত হিসাবে যেটা দেখা যাচ্ছে টোটাল ভোট পড়েছে পক্ষে 27,96,30,631টি এবং বিপক্ষে পড়েছে 200টি। সো অলমোস্ট 100%, 99.9999% দিয়েছেন পক্ষে। সো আমি মাননীয় চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি 30 জুন 2021 ইংরেজি তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ বা স্ট্যাটুটরি অডিটর হিসেবে মেসার্স হুসেন ফরহাদ এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 5 লক্ষ টাকা সম্মানিতে নিয়োগ প্রদান করা অনুমতি প্রার্থনা করছি বা সিদ্ধান্তটা গ্রহণ করছি। এখানে একেবারে খুবই প্রাসঙ্গিক যে আমাদের সম্মানিত শেয়ার হোল্ডাররা কিন্তু অত্যন্ত স্মার্ট। তারা কিন্তু বিষয়গুলি ভালোভাবেই বুঝেন এবং বিশেষ করে আমাদের শেয়ার হোল্ডারদেরকে আমরা বিগত সময়েও দেখেছি এবং আজকেও কিছুক্ষণ আগে আমরা একটা বিষয়ের যে আমাদের সম্মানিত এমডি সাহেব কথা বলেছেন, উত্তর দিয়েছেন, সেটা ওয়ার্ল্ডের যে অ্যাকাউন্টস অর্গানাইজেশনের প্রদত্ত কোনো নির্দেশনা। তো সুতরাং এখানে বলার অপেক্ষা রাখে না যে তারা অনেক স্মার্ট। সুতরাং এখানে শতভাগ ভোট যেখানে পড়েছে তাদের স্মার্টনেসের এই মূল্যায়ন আমাদের করা উচিত। তাই আমি এই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। ধন্যবাদ স্যার, এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করলাম। আলোচ্য বিষয় নাম্বার 5, 30 জুন 2021 ইংরেজি তারিখে সমাপ্ত আর্থিক বছরে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্সের জন্য নিরীক্ষক নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। আগামী 30 জুন 2021 ইংরেজি তারিখে সমাপ্ত আর্থিক বছরের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্সের বিষয়ে সনদ গ্রহণের জন্য নিরীক্ষক হিসেবে পরিচালনা পরিষদ মেসার্স রহমান মুস্তফা আলম এন্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 50,000 টাকা সম্মানিতে নিয়োগের জন্য সুপারিশ করেছেন। গত বছর যেটা ছিল কিছুটা কম 30,000 টাকা, আমাদের বোর্ড সেটাকে 50,000 টাকা, যেহেতু আমাদের ব্যবসায়ের পরিধি বাড়তেছে, এই কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স একটা সার্টিফিকেট নিতে হয়, সেটার একজন বহিঃনিরীক্ষক নিয়োগ প্রদান করতে হয়। সেটার জন্য রহমান মুস্তফা আলমকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছে বোর্ড। উক্ত বিষয়টি অনুমোদনের জন্য ওয়েব পোর্টালে প্রদত্ত ভোটিং লাইনের ফলাফল দেখা যাচ্ছে। টোটাল ভোট দিয়েছেন পক্ষে 27,96,32,504টি শেয়ার
আর বিপক্ষে দিয়েছেন 200টি শেয়ার, অলমোস্ট 99.99999%। সো আমি মাননীয় চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 30 জুন 2021 ইংরেজি তারিখে সমাপ্ত আর্থিক বছরের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্সের জন্য মেসার্স রহমান মুস্তাফা আলম চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 50,000 টাকা সম্মানিত কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে অবশ্যই যাদের মধ্যে বাজারে অর্থাৎ ব্যবসায়িক মার্কেটে যাদের অনেক বেশি সুনাম রয়েছে এমন একটি কোম্পানিকে আমরা আমাদের সম্মানিত বোর্ড পছন্দ করেছে এবং এটা আমাদের শেয়ার হোল্ডারদেরও সম্মানিত শেয়ার হোল্ডারদেরও জানা আছে এবং তাই সেই কারণেই তারা হয়তো এই বিষয়টাকে সমর্থন করেছেন এবং এটা আমরা মনে হয় সিদ্ধান্ত নিতে পারি। ধন্যবাদ স্যার, আমরা এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম। আলোচ্য বিষয় নাম্বার 6, যদি অন্যান্য কোনো বিষয় আলোচনায় থাকে, স্যার অন্য কোনো বিষয় আলোচনা আছে কিনা? চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। অন্য কোনো বিষয় আলোচনা যদি আমাদের মধ্যে কোনো শেয়ার হোল্ডার বৃন্দ থাকে অথবা শেয়ার হোল্ডার বৃন্দের পক্ষে এখানে অত্যন্ত সম্মানিত 2 জন প্রতিনিধি, সম্মানিত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা উপস্থিত আছেন, ওনারা যদি কিছু বলতে চান তাহলে আমার মনে হয় এই বিষয়টা বলা যেতে পারে, আলোচনায় আনা যেতে পারে, অথবা আমরা এখানে আরেকজন সম্মানিত আমাদের পরিচালক এবং কোম্পানির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব আলমাস শিমুল সাহেব অত্যন্ত পরিশ্রম করে থাকে। স্যারে সমাপনী বক্তব্য দেবেন, যদি অন্য কোনো আলোচনা না থাকে, এজেন্ডায় যে এমনি স্পেসিফিক কোনো আলোচনা নাই, তাহলে আমি সমাপনী বক্তব্যের দিকে যেতে পারি। আমার একটু বক্তব্য ছিল। জি স্যার, প্লিজ। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ায় আপনাদেরকে খুব কাছে থেকে পাচ্ছি না, মিস করছি। সবসময় আপনাদেরকে খুব কাছে দেখতে পাই এবং অনেক আলোচনা হয়, দেখা হয়, কথাও হয়, এমনকি পারিবারিক শারীরিক সম্বন্ধেও আলাপ আলোচনা হয়ে থাকে। কিন্তু আজকের বিষয়টা এতটাই জটিল এখনকার সময়ে, তবুও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা যেভাবেই হোক আমরা লাইভ থেকে আমরা কাজ করতে পারছি। আমরা জানি যে এটা মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস, এদেশের নায়ক মুক্তিযোদ্ধারা, এদেশের মহানায়ক বঙ্গবন্ধু, তাই এই মহান বিজয় দিবসে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় শেয়ার হোল্ডার বৃন্দ, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জিপিএস ইস্পাত লিমিটেড আজ বিশাল বাস্তবতা। এটা এমনই একটি ইস্পাত প্রযুক্তি যা বিশ্বে মাত্র কয়েকটি উন্নত দেশে প্রতিষ্ঠিত হয়েছে, তবে এশিয়াতে প্রথম। তাই বলা যায় বাংলাদেশে এখন উন্নত উচ্চতায়। সত্যি বলতে আমি নিজে প্রাউড ফিল করি, কারণ এটি এমনই একটি প্রযুক্তি যা উৎকর্ষতা বা কোয়ালিটি নিশ্চিত করে থাকে। এমনটি কিন্তু পৃথিবীতে আগে ছিল না, মাত্র বিগত কয়েক বছর যাবত এটা প্রমাণিত হয়েছে এবং তাই আমরা কিন্তু এই প্রযুক্তিটি দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে এবং আমাদের কাস্টমারের স্বার্থে আমাদেরকে এই বিষয়টা নিশ্চিত করার দিকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। বর্তমান সরকার ব্যবসা বান্ধব নীতি গ্রহণ করেছে, তাই ব্যবসায়িক উন্নয়ন লক্ষণীয়। তবে কোভিড-19 এর কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের কারণে ব্যাপক বাণিজ্য ক্ষতি বা ধস ঠেকানো সম্ভব হয়েছে। যেমন আপনাদের প্রিয় জিপিএস ইস্পাত কোম্পানি কোভিড-19 এর প্রকোপে শুরুতেই যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল, যা ভালো ম্যানেজমেন্টের কারণে এবং সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে আস্তে আস্তে এই সমস্যা কিন্তু কাটিয়ে উঠতে সম্ভব হচ্ছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই কোম্পানিটি খুবই জবাবদিহিমূলক
এটা আমি আপনাদের আবারও বলবো যে এটা এতটা ট্রান্সপারেন্ট, এত বেশি ট্রান্সপারেন্ট, এত বেশি এখানে প্রফেশনালিজম কাজ করে। সুতরাং এটা আমি এই জবাবদিহিমূলক পরিবেশ যে বিদ্যমান, তাই সৃষ্টিকর্তার কৃপায় এর ভবিষ্যৎ আসলে খুবই কিন্তু সরল। আমি মনে করি যে এই কোম্পানিটি যে অবস্থায় এখন দাঁড়াতে পেরেছে, হয়তো আপনারা অনুভব করতে পারবেন না, যা নাকি ব্যাপকভাবে এখানে পরিশ্রমের একটা ফসল আমরা এখন লক্ষ্য করছি। যেমন ধরেন, এখানে আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সাহেব, ওনার প্রজ্ঞা, মেধা এবং তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এখানে শুরুতেই ছিল, একেবারে শুরু থেকে, পরিকল্পনা থেকে এখনো পর্যন্ত। আপনারা এটা অবাক হবেন যে কথাটা আমি বলেছি যে শুরুতেই কোভিড-19 এখানে যে ধাক্কা, সেই ধাক্কাটা ক্ষতির সম্মুখীন হয়েছিল, কিন্তু ভালো ম্যানেজমেন্টের কারণে কিন্তু এটা উন্নতি লাভ করছে এবং এটা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। এটার মেইন কারণ হলো, আমি সত্যি কথা বলতে আমি দেখেছি যে প্রথম কয়েকদিন মাত্র তারা বিশেষ করে ম্যানেজিং ডিরেক্টর সাহেব এবং আমাদের সম্মানিত এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমাস শিমুল সাহেব এবং আরো এখানে উপস্থিত আছেন, আপনাদের সাথে সামনে কথা বলছেন আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর কামরুল সাহেব সহ অন্যরা সবাই কিন্তু প্রথম যে ধাক্কাটা শুরু হলো এবং এই বছরের 26 এপ্রিল থেকে যে আমাদের এখানে লকডাউন শুরু হলো, সেই লকডাউনের মাত্র 3 থেকে 4 দিন পর্যন্ত তারা ফ্যাক্টরিতে, অর্থাৎ নির্মাণ কাজ সংক্রান্ত বিষয়ের সরাসরি থেকে একটু ডিটাচ ছিলেন। কিন্তু শত বাধা বিপত্তি উচ্চিয়ে তারা কিন্তু এটার মায়া ছাড়তে পারে নাই এবং এখানে যে ব্যাপক রেসপন্সিবিলিটি রয়েছে এটা তারা কিন্তু ছাড়তে পারে নাই এবং তারা কিন্তু সকলেই এখানে একেবারে ঝাঁপিয়ে পড়েছে এবং সার্বক্ষণিকভাবে রাত্র পর্যন্ত আমাদের যারা সংশ্লিষ্ট ম্যানেজমেন্টের যারা রয়েছেন, আমাদের বিশেষ করে সুমন সাহেবের নেতৃত্বে টেকনিক্যাল ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা, এবং এখানে আরো যারা দেশি বিদেশি যারা কাজ করছিলেন, তারা সকলেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে। আমি কিন্তু তাদের প্রতি যদি কৃতজ্ঞতা না জানাই তাহলে এটা আমার কাছে অন্যায় হবে বলে মনে করছি। সুতরাং যেই কোম্পানিতে এত ভয় ভীতি উপেক্ষা করে যেই ম্যানেজমেন্ট, যেই কর্মীবৃন্দ কাজ করতে পেরেছে, সেই কোম্পানি কখনোই এটা আপনার অলাভজনক হতে পারে না, সেটা কখনোই একটা ব্যর্থ হতে পারে না। এই কোম্পানি অবশ্যই একটা ব্যবসায়িক শিখরে যেতে বাধ্য এবং আপনাদের সহযোগিতায় আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন এবং এই পর্যন্ত করে আসছেন, যদি করেন, বাকি সময়টুকু পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করছি, আপনাদের কাছেও আমরা প্রার্থনা করছি, আপনাদের যে সহযোগিতা, ভালোবাসা, দোয়া যেগুলি পেয়েছি তার কারণে এটা যেন অব্যাহত থাকে। আমরা অবশ্যই আমাদের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন যে আমাদের শেয়ার হোল্ডাররা যেন বিন্দু মাত্র এখানে ক্ষতিগ্রস্ত না হয়, বিন্দু মাত্র যেন তারা এখানে কোনোভাবেই তারা ডিপ্রাইভ না হয়, সেই বিষয়টি আমাদের সবসময় সচেতন করে রাখে। আমরা সেই বিষয়টিকে অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত সাবধানতা সহকারে এই বিষয়টিকে সবসময় খেয়াল রাখি। আমাদের নিজের বিষয়টাকে যতটা খেয়াল না রাখি, আমরা সম্মানিত শেয়ার হোল্ডারদের সমস্ত বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। হয়তো আপনাদের সাথে দেখা হয় না, কিন্তু আমাদের ব্রেনে সবসময় এই বিষয়টা কাজ করে। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, যেভাবে বিগত সময়গুলিতে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের দুইজন সম্মানিত এখানে উপস্থিত আছেন সম্মানিত প্রতিনিধি, যারা অত্যন্ত মেধাবী এবং যারা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মিটিং এ তাদের যে পেশাগত দায়িত্ব, তাদের যে আপনাদের দায়িত্ব নিয়ে তারা যে সেই বোর্ড মিটিং এ তাদের যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু তারা 100% রেখে যাওয়ার চেষ্টা করেন। আশা করছি যে আপনারা আমাদের এই কোম্পানির সহযোগিতা এবং দোয়া আপনাদের প্রতি থাকবে এবং আপনাদের কাছে আমরা ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা পাবো
এটা অত্যন্ত একটা অত্যাধুনিক বিষয় এবং অত্যাধুনিক প্রযুক্তি থাকার কারণে আমাদের একটাই ভরসা যে আমরা আমাদের সম্মানিত কাস্টমার যারা আমাদের যারা ইউজার যারা এই প্রোডাক্টটাকে ইউজ করেন তাদের প্রতি কিন্তু আমাদের অনেক বেশি দায়িত্ব রয়েছে এবং তাদের প্রতি সেই দায়িত্ব থাকার কারণেই আমরা এটাকে নিশ্চিত করছি। এবং আমি অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে আপনাদেরকে বলতে পারি যে এই ধরনের কোয়ালিটি আপাতত আমাদের দেশে পরিলক্ষিত হয় না এবং ভবিষ্যতে হয়তো হতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে এই সময়ে জিপিএইচ ইস্পাতের যে কোয়ালিটি তার সমকক্ষতা এখন আপাতত বাংলাদেশে নাই। তো আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 এর প্রকোপ কাটিয়ে উঠে আপনাদের সুখ ও সমৃদ্ধি হোক, পরিবার নিয়ে শান্তি প্রতিস্থাপিত হোক এবং আল্লাহ আপনাদের সকলের প্রতি দয়া রাখুক, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমাদের সমাপনী, আজকের এই প্রোগ্রামের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য এবং অনুষ্ঠান ক্লোজ করার জন্য জনাব মোহাম্মদ, আমাদের সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলমাজ শিবুল স্যারকে অনুরোধ করছি বক্তব্য প্রদান করে সবার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের সম্মানিত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলমাজ শিবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রুপ চেয়ারম্যান এবং জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহাঙ্গীর আলম, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান জনাব আলমগীর কবির, অন্যান্য পরিচালক বৃন্দ যথাক্রমে আশরাফুজ্জামান, আব্দুল আহাদ, আজিজুল হক রাজু এবং আমাদের শ্রদ্ধেয় ইন্ডিপেন্ডেন্ট পরিচালক আমাদের প্রিয় মালেক ভাই, মুক্তার ভাই, উপস্থিত আমাদের জিপিএইচ ইস্পাতের সেক্রেটারি সাহেব, অন্যান্য এক্সিকিউটিভ ডিরেক্টর, অন্যান্য উপদেষ্টা, ঊর্ধ্বতম কর্মকর্তা বৃন্দ, আমাদের প্রিয় যাদের জন্য আজকে এই আমাদের আয়োজন, আমাদের শেয়ার হোল্ডার বন্ধুগণ, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইয়েরা, শ্রমিক কর্মকর্তা কর্মচারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই একজন আমার বড় ভাই, অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রব সাহেব, তিনি অসুস্থতার কারণে চেন্নাইতে চিকিৎসাধীন আছেন। আপনাদের সবার কাছে তার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করছি। প্রথমেই সম্মানিত শেয়ার হোল্ডার বন্ধুরা, আপনারা অবগত আছেন যে যা ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় দুই ভাই যথাক্রমে চেয়ারম্যান মহোদয় এবং ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আপনাদেরকে অবগত করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ করে কোভিড-19 এর কারণে আমাদের উৎপাদনে কিছুটা ব্যাঘাত হয়েছে। তথাপিও আমরা যেটা করতে পেরেছি যে আমাদের শেয়ার হোল্ডার আমাদের যে দেশীয় বিশেষজ্ঞ যারা আছেন, দেশীয় প্রকৌশলী যারা আছেন, তারা তাদের দক্ষতা দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে তারা যথেষ্ট ডেভেলপ করেছেন, যথেষ্ট ইমপ্রুভ করেছেন, যা কিনা ইতিপূর্বে আমরা কল্পনাও করতে পারতাম না। আমাদের বিশেষজ্ঞ যারা আছেন, বিদেশি বিশেষজ্ঞ, বিশেষ করে ইউরোপিয়ান যারা কোভিড-19 এর কারণে যারা আসতে পারেননি, ওখান থেকে তারা রিমোট সার্ভিস দিয়েছেন। পাশাপাশি আমাদের প্রকৌশলীগণ যথেষ্ট উন্নতি করেছে এবং তারা আমাদের এই উৎপাদন ধরে রাখার জন্য এবং উৎপাদনকে ক্রমান্বয়ে বাড়ানোর জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছেন এবং তারা সফলতা পেয়েছেন। আমি আশা করি এবং আমি এই দেশের নাগরিক হিসাবে আমি গর্ববোধ করি আমাদের প্রকৌশলীদের জন্য, আমাদের দেশীয় এক্সপার্ট যারা আছে তাদের জন্য। জিপিএইচ ইস্পাতের প্রতি আমাদের প্রতিটি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, বিশেষ করে আমাদের ওয়ার্কার, আমাদের টেকনিশিয়ান, আমাদের একেবারে ছোট থেকে বড় সবাই জিপিএইচ ইস্পাতের প্রতি খুবই অনুগত এবং তারা জিপিএইচ কে খুব ভালোবাসেন
তাদের মাঝে আমরা একটা ভালোবাসা তৈরি করতে পেরেছি, এটা মনে করি জিপিএইচ এর জন্য একটা অনেক বড় সম্পদ। তারা এই জিপিএইচ কে ভালোবাসেন, জিপিএইচ কে ওন করেন এবং জিপিএইচ কে নিয়ে তারা স্বপ্ন দেখেন এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিটা কর্মচারী, কর্মকর্তা, শ্রমিক তারা তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা অনবরত কাজ করেন, চেষ্টা করেন এবং যতই দিন যাচ্ছে তাদের মাঝে এই জিপিএইচ এর প্রতি ভালোবাসা আরো প্রগাঢ় হচ্ছে, আরো বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি জিপিএইচ ইস্পাতের জন্য এটা একটা অনেক বড় অর্জন, এটা একটা অনেক বড় সম্পদ। আপনারা সবাই দোয়া করবেন। সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আমরা ইতিপূর্বে আমার বড় ভাই দুজনেই বলেছেন আমাদের কোয়ালিটির ব্যাপারে। আমি যেহেতু ফ্যাক্টরির কিছু দায়িত্ব নিয়ে আছি, সুতরাং আমিও তাদের সাথে, অন্য ভাইদের সাথে আমিও আপনাদেরকে, দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা কোয়ালিটির সাথে কোনো আপোষ করি না। ইভেন কোয়ালিটির সাথে আপোষ করার কোনো স্কোপ এখানে নাই, কোনো স্কোপ নাই কোয়ালিটির সাথে আপোষ করার জন্য, কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করার জন্য। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বোচ্চ মানের ওয়ার্ল্ড ক্লাস একটা প্রোডাক্ট আপনাদের হাতে দেওয়ার জন্য, দেশবাসীকে উপহার দেওয়ার জন্য আমরা সদা প্রতিশ্রুতিবদ্ধ দেশবাসীর কাছে, দেশের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যেভাবে উনি শিল্প বান্ধব নীতিগুলো গ্রহণ করেছেন, ইতিপূর্বে স্টিমুলাস প্যাকেজের কথা আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বলেছেন, পাশাপাশি আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, যত দ্রুত আমাদেরকে যে সহযোগিতাগুলো দিয়ে যাচ্ছেন, যে নীতি সহায়তা যেগুলো দরকার একটা শিল্প গড়ে ওঠার জন্য বা শিল্পকে টিকে থাকার জন্য, যেভাবে তার সরকার সহযোগিতা করছে, এভাবে এই সহযোগিতা যদি আমাদের প্রতি অব্যাহত থাকে, দেশের শিল্পের প্রতি যদি অব্যাহত থাকে, আমাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশকে তো আর পিছনে তাকাতে হবেই না। অচিরেই বাংলাদেশ একটি শিল্পোন্নত দেশেই পরিণত হতে যাচ্ছে ইনশাল্লাহ, এটা একেবারে নিশ্চিত দেখা যাচ্ছে, একদম স্বচ্ছতার সাথে দেখা যাচ্ছে। এই অবস্থান যদি অবিরাম চলতে থাকে আমরা সামনের দিকে যেতে পারবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাই জিপিএইচ এর আজকের যে অবস্থান, এই অবস্থানে আসার জন্য দেশের যে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছেন তারা অকাতরে জিপিএইচ ইস্পাতকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। যখন যেখানে যা কিছু প্রয়োজন হয়েছে তাদের কাছে আমরা গিয়েছি, আবেদন করেছি, তারা যথেষ্ট সহানুভূতির সাথে জিপিএইচ কে দেখেছেন এবং তারা নিজেরও খুশি হয়েছেন। বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে বলেছেন যে আমার দেশে এমন একটা প্রতিষ্ঠান হচ্ছে, এখানে আমরা নিজেরা সহযোগিতা করতে পেরে আমার নিজের কাছে ভালো লাগছে। আমি মনে করি যে তাদের যদি সহযোগিতার কোনো অভাব থাকতো তাহলে আমরা আজকের এই অবস্থানে আসতে পারতাম না, আপনাদের জিপিএইচ আজকে এই জিপিএইচ হতে পারতো না। সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার সম্মিলিত সহযোগিতাই আজকের এই জিপিএইচ এর অবস্থান। প্রিয় শেয়ার হোল্ডার বন্ধুরা, আপনারা দোয়া করবেন। আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন আপনাদের শেয়ার আমাদের কাছে আমানত, আমরা এটা বিশ্বাস করি, মনে প্রাণে ধারণ করি এবং এই যে মনে প্রাণে আমরা ধারণ করি, আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কখনোই আপনাদের শেয়ার যেটা আছে সেটা আমাদের পবিত্র আমানতের বাইরে, আমাদের কাছে অন্য কিছু আমরা কখনো মনে করি না, করব না। আপনারা সবাই ভালো থাকুন, আমরা প্রাণ ভরে দোয়া করি। আর আপনাদের যে আমানত, এটা আমরা যতদূর সম্ভব আমরা শ্রম দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের কর্ম দিয়ে আপনাদের আমানত রক্ষা করার চেষ্টা করছি এবং করে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের এক্সপোর্ট সংক্রান্ত বিষয়ে আমাদের পূর্ববর্তী আমাদের চেয়ারম্যান মহোদয় এবং ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বলেছেন, ইনশাল্লাহ আমরা আশা করছি সামনে আরো ভালো হয়তো কিছু সংবাদ অপেক্ষা করছে আমাদের জন্যে। কারণ আমরা যেভাবে কোয়ালিটি মেনটেন করছি, আমাদের ওয়েবসাইটে আমরা যা কোয়ালিটি দিয়েছি এবং বিশ্বের যে বড় বড় স্থাপনাগুলো হচ্ছে
সেখানে তাদের যে রিকোয়ারমেন্টগুলো তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের যে বড় বড় স্থাপনা যেগুলো আছে সেগুলোর রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমরা যে রড উৎপাদন করছি, আমরা সেই তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো আমরা ফুলফিল করতে পারছি এবং সহজেই আমরা সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবো ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, আস্থা রাখবেন। আমরা গ্র্যাজুয়ালি আমাদের উৎপাদন ইমপ্রুভ হচ্ছে এবং আশা করছি যে আমরা আগামী বছরের প্রথমার্ধেই আমরা আশা করি যে পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে আজকে এখানে আসতে পারেননি, অনেকের সাথেই দেখা হয়নি। শেয়ার হোল্ডার যারা আছেন প্রতি বছর একবারই দেখা হয়, বিশেষ করে যে শারমিন আপা, তারপর অন্যান্য যারা আছেন তাদের সাথে দেখা হলে পরে খুব ভালো লাগতো। তো আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতি ক্রমে আজকের এই বার্ষিক সাধারণ সভার এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, জিপিএইচ এর জন্য দোয়া করবেন, জিপিএইচ এর সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, আমরা একটা ছবি নিতে চাই। অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা